এখন পর্যন্ত আমাদের অলমোস্ট 55 জন পার্টিসিপেন্ট জয়েন করেছে। তো আমরা আশা করি এখন শুরু করা যায়। এখন আমাদের গেস্টদেরকে যদি আমি একটু কাইন্ডলি তারেন ম্যাম, আমরা কি স্টার্ট করতে পারি? Walaikum Assalam, Hassan. Yes, you can start. থ্যাংক ইউ স্যার। সো এখন আমি আমার এই হোস্টের কাছে প্রসিড করতে যাচ্ছি, যে হোস্ট এখন প্রোগ্রামটা স্টার্ট করবে। তো আমরা সবাই হচ্ছে কানেক্টেড থাকি। Assalamu alaikum and a very good evening to you all. I am Mohammad Tairan Ur Rahman, Research and Development Secretary of Yunus Khan Scholars Garden 2 Higher Studies and Research Society, and I have the pleasure of being your host for today's webinar. ইউনুস খান স্কলার্স গার্ডেন টু হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ সোসাইটির আয়োজনে আমাদের অষ্টম ওয়েবিনিয়ারে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। Our topic for tonight's session is higher study in Japan, master's, PhD, and mixed scholarship. We are truly delighted to have you all with us this evening, and we hope today's session will be both informative and inspiring. আজকের এই বিশেষ আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট স্কলার। First, we are highly honored to have MD Abdul Wadud Tomal sir with us. He is a mixed PhD scholar at Tottori University, Japan, and a lecturer at the Tripoli Department of Daffodil International University. আমাদের দ্বিতীয় সম্মানিত অতিথি হলেন শাবনুর অনন্যা আখি ম্যাম। শি ইজ অলসো এ মিক্সড স্কলার, কারেন্টলি পারসুইং হার এমএসসি এট কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজি, জাপান, এবং তিনি ভারতেশ্বরী হোমসের আইসিটি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। We warmly welcome both of you to our program tonight. মূল পর্ব শুরু করার আগে কিছু সাধারণ নির্দেশনা বা হাউসকিপিং রুলস মনে করিয়ে দিতে চাচ্ছি। মূল পর্ব শুরু করার আগে কিছু সাধারণ নির্দেশনা। হ্যালো, am I audible? Yes, we are listening. ওকে। মূল পর্ব শুরু করার আগে কিছু সাধারণ নির্দেশনা বা হাউসকিপিং রুলস মনে করিয়ে দিতে চাই। প্লিজ কিপ ইউর মাইক্রোফোনস মিউটেড থ্রু আউট দ্য সেশন টু মেনটেন এ স্মুথ এনভায়রনমেন্ট। প্রোগ্রাম চলাকালীন আপনাদের যে কোনো প্রশ্ন চ্যাট বক্সে করতে পারেন। অ্যান্ড অ্যাজ এ কুইক রিমাইন্ডার, অনাকাঙ্ক্ষিত নেটওয়ার্ক সমস্যা এড়াতে সবাইকে ব্যাকআপ হিসেবে একটি মোবাইল ডাটা প্যাক প্রস্তুত রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এখন আমি অনুরোধ জানাবো আমাদের ইউনুস খান স্কলার্স গার্ডেন 2 হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ সোসাইটি কনভেনার মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ স্যারকে বক্তব্য দেওয়ার জন্য। স্যার। স্যার, খালেদ সাইফুল্লাহ স্যার, আপনি কি আমাদের সাথে কানেক্টেড আছেন? হ্যাঁ, ইয়েস আছি। আমাকে কি শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, দেখাও তো যাচ্ছে আই থিঙ্ক। ইয়েস স্যার, ইউ আর ভিজিবল। ওকে, যাই হোক, হচ্ছে আজকে আমাদের ওয়াইকেজি 2 কর্তৃক আয়োজিত ওয়াইকেজি 2 হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের অষ্টম ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। বিশেষ করে আমাদের সম্মানিত গেস্ট এবং বলা যায় যে আমার কলিগও, কারণ ড্যাফোডিলের লেকচারার, তো আমিও ড্যাফোডিলেরই লেকচারার, সিনিয়র স্কেলে আছি, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তমাল, এবং আমাদের আরেকজন সম্মানিত গেস্ট শাবনুর অনন্যা আখি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের প্রোগ্রামে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডেন্টকে এনলাইটেন করার জন্য। যে আপনাদের তো অনেকেরই অনেক ব্যস্ততা থাকে। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো হচ্ছে সেখানে আপনারা আমাদেরকে এই মূল্যবান সময় দিচ্ছেন, এর জন্য আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। আর সেক্ষেত্রে এছাড়াও আমরা মানে ধন্যবাদ জানাই অলরেডি আমাদের 73 পার্টিসিপেন্ট শুধুমাত্র ওয়াইকেজি 2 হলের বলা যায়। এটা ওয়াইকেজি 2 মানে আমাদের ড্যাফোডিলে সব মিলায় 5টা হল, মানে 3টা ছেলেদের, মেয়েদের 2টা হল, সব মিলায় 5টা হলে কোনো হলে আমার মনে হয় ওয়াইকেজি
টু হায়ার স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটি বলে এরকম কোনো ক্লাব বা সোসাইটি নাই। আমরাই আমাদের হলে সর্বপ্রথম চালু করেছি এবং এই ধারা অব্যাহত আছে অনেক আগে থেকেই। তারই ধারাবাহিকতা 8ম ওয়েবিনার। আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রোগ্রাম করি, আর আমাদের আছে খুবই স্ট্রং, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বলা যায় কি বলে অ্যাক্টিভ এক্সিকিউটিভ মেম্বার। আমাদের YKG2 হলের বেশ কিছু মেম্বার্স আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে, তারা এই ধরনের প্রোগ্রাম মাঝে মধ্যেই করে। শুধুমাত্র একটাই কারণ, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা যাতে হায়ার স্টাডিতে আমাদের স্টুডেন্টদের অনেক উৎসাহিত করতে পারি, আমাদের এ থেকে অনেক ইনফরমেশন পাই। আই থিঙ্ক আপনারা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় PhD করতেছেন, তো আপনাদের অনেক ইনফরমেশন আমাদের স্টুডেন্টরা পাবে এবং আশা করি তাদের এই ইনফরমেশনগুলো তাদের উচ্চশিক্ষার চলার পাথে হিসাবে অনেক অনেক ভূমিকা পালন করবে। আর এই ধরনের ছোটোখাটো প্রোগ্রামগুলো আমার মনে হয় যে মানুষের মোটিভেশন অনেক সময় উচ্চশিক্ষায় কিছুদিন থাকে আবার হারিয়ে যায়, তো এরকম ছোটোখাটো প্রোগ্রাম হলেই কিন্তু সেই মোটিভেশনটা আস্তে 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 ধরে থাকে, মানে মানুষের মধ্যে থেকেই যায়। তো আমি খুব একটা বেশি কথা বলতেছি না, যাই হোক আমরা এই ধরনের প্রোগ্রাম করে যাচ্ছি, সিরিজ আকারে প্রোগ্রাম করব। আপনাদের বিশেষ করে আমাদের হলের যারা রেসিডেন্ট তাদের পার্টিসিপেশন দেখে এটাই মনে হচ্ছে যে সবাই উচ্চশিক্ষায় অনেক আগ্রহী, যারই ধারাবাহিকতা বলা যায় 74। আশা করি এটা আরও বেশি হয়ে যাবে প্রোগ্রাম চলাকালীন সময়ে। তো আমি এই ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ অ্যাজ এ কনভেনার হিসেবে এবং আমাদের অ্যাক্টিভ মেম্বারদের প্রচেষ্টায় আমরা আরও আয়োজন করবো ইনশাল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা খুব মনোযোগ সহকারে আমাদের সম্মানিত গেস্টদের কথা শুনবেন, পয়েন্টগুলো একটু নোট ডাউন করবেন, আর হয়তো আনসার সেশন থাকবে, কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, তখন কোশ্চেনগুলো একটা একটা করে বলে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তো সবাইকে আমি আবারও শুভেচ্ছা, আমাদের সম্মানিত গেস্ট এবং আমাদের স্টুডেন্টস এবং যারা অর্গানাইজার, তারা খুবই অ্যাক্টিভ প্রচেষ্টা এবং হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছে। তো আমি খুব বেশি না বলে এখানেই আমার কথা শেষ করছি। আমি পরবর্তী প্রোগ্রাম শুরু করার জন্য হোস্টকে অনুরোধ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তুমি অডিয়েবল ছিলে না, সম্পূর্ণটা শুনতে পারিনি, আই এম সরি। লাস্টের দিকে শুনতে পেয়েছি। আমাকে শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আমার স্লাইডটা শেয়ার করছি। যদি আমার প্রেজেন্টেশনের সময় কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কাইন্ডলি জানাবে, মেসেজ করলে হবে, চ্যাট বক্সের মধ্যে চেক করতে পারবো। ওকে, আমি শুরু করছি তাহলে। নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তমাল। Right now I am a PhD student in bioscience at Faculty of Engineering, Tokyo University, Japan, and I was a mixed scholar last year, 2025, via university recommendation. Before that, I was a lecturer in physics at Electrical and Electronics Engineering Department, Tripoli, Daffodil International University. I had my master's degree from Bangladesh University of Engineering and Technology, BUET, in Department of Physics, where I was a research fellow in Biophysics Research Laboratory, BRL, and I was also served as a teaching assistant in Department of Physics, BUET. And I had my bachelor from Pabna University of Science and Technology in Physics.
And today the lecture I'm going to present here is actually inspired by Jahidul Thomas. He is one of my senpai. When I was started my application procedure for mixed scholarship in Japan, he is the one who inspired me and explained the whole process to me. So I'm really grateful to him, and that's why I'm going to mention korechi. So at first question হচ্ছে যে what is mixed? Mixed আসলে কি? Mixed কে জাপানিজে বলা হয় মনবু কাকবশু, যার মনবু শব্দটার অর্থ হচ্ছে মিনিস্ট্রি অফ লিটারেচার কালচার অর লেটার্স, আর কাগাকুশো এর মিনিং হচ্ছে যে মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স। সো অ্যাজ এ হোল যদি আমরা মিক্সডকে ডিফাইন করতে চাই তাহলে বলা যেতে পারে মিক্সড হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোভাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন কালচার স্পোর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ জাপান। ইটস এ গভর্নমেন্ট স্কলারশিপ। হোয়াট আর দ্য বেনিফিটস? মিক্সড এর সুবিধাগুলো কি কি? সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বেনিফিট হচ্ছে যে মিক্সডে যদি আমরা আসি মিক্সড স্কলারশিপ নিয়ে, সেক্ষেত্রে 100% টিউশন ওয়েভার থাকে ইউনিভার্সিটিতে কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগে না, এবং মান্থলি একটা স্টাইপেন্ড দেয় মিক্সড থেকে, যেটা জাপানিজ ইয়েনে হচ্ছে 1,45,000 ইয়েন, যেটা বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 1,23,000 থেকে 1,25,000 মধ্যে, এটা ওঠানামা করে। এই পরিমাণ টাকা পার মান্থলি পেমেন্ট করে মিক্সড থেকে। এবং গ্র্যাজুয়েশনের জন্য জাপানে আসা এবং জাপান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর চলে যাওয়ার রাউন্ড ট্রিপের যে এয়ার ফেয়ার অথবা বিমানের টিকিটটা মিক্সড থেকে করে দেয়। দ্যাট মিনস যদি কেউ মিক্সড স্কলারশিপ স্কোর করতে পারে তাহলে একজন স্টুডেন্টের কোনো টাকা খরচ করা লাগবে না জাপানে এসে পড়াশোনার জন্য, টোটাল ফ্রি। এবং এই ফ্রি স্কলারশিপ হওয়ার পরেও এটা মিক্সডকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ। সো স্কোরিং এ মিক্সড ইজ tough job, but it's very prestigious. Now, eligible field, আমরা কোন ফিল্ডের স্টুডেন্টরা মিক্সডে আসতে পারবো, এটা খুব কমন একটা কোশ্চেন থাকে। মিক্সডে যদি আমরা আসতে চাই, বিশেষ করে হায়ার স্টাডিজে মাস্টার্স এবং পিএইচডিতে, আমি মেইনলি পিএইচডি সেকশনটাই ফোকাস করব, এবং আমাদের সেকেন্ড লেকচারার যে আছেন মিস আখি, সে মাস্টার্স সেকশনটা এক্সপ্লেইন করবে। সো both for masters and PhD এখানে আর্টস আর হিউম্যানিটিজের যারা স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাদের সাবজেক্টগুলো হতে পারে ল্যাঙ্গুয়েজ, কালচার, হিস্ট্রি, ফিলোসফি, লিটারেচার, এভরিথিং। সব স্টুডেন্ট এখানে মিক্সডের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর্টসের পাশাপাশি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তারাও মিক্সডের জন্য অ্যাপ্লাই করতে পারে। এডুকেশন, এটা একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম, টিচার্স ট্রেনিং প্রোগ্রাম বাংলাদেশে যে টিটিসিগুলো আছে, দ্যাট মিনস যারা গভর্নমেন্ট স্কুলের টিচার, সেটা হতে পারে প্রাইমারি স্কুল অথবা হাই স্কুলের, ইভেন হাই স্কুলের যারা এনটিআরসি বা বেসরকারি শিক্ষক আছে তারাও এই প্রোগ্রামটাই মিক্সডের মাধ্যমে জাপানে আসতে পারে পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য, তাদের মাস্টার্স প্রোগ্রামের জন্য। এছাড়া অবশ্যই ন্যাচারাল সায়েন্সের স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অথবা পিওর সায়েন্সের স্টুডেন্ট তারাও জাপানে মিক্সড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো ইন টোটালি বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে মোটামুটি সায়েন্স, আর্টস, কমার্স তিনটা ব্যাকগ্রাউন্ড থেকে মিক্সডের জন্য অ্যাপ্লাই করা যায়। এখন এখানে আমি অ্যাপ্লিকেশন পাথওয়েটা এক্সপ্লেন করেছি এবং টোটালটা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। তো ফার্স্ট অফ অল মিক্সড অ্যাপ্লিকেশন পাথওয়েটা আছে হচ্ছে দুইটা পাথওয়ে, দুইটা উপায়ে মিক্সড স্কলারশিপ স্কোর করা যেতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে এমবাসি রেকমেন্ডেশন। এমবাসি রেকমেন্ডেশনটা হয় হচ্ছে বাংলাদেশে জাপানের যে এমবাসি আছে, জাপান এমবাসি, তাদের একটা সার্কুলারের মাধ্যমে, এবং এটা শুরু হয় বছরের এপ্রিল-মে মাসে একটা সার্কুলার হয়। সেই সার্কুলারের পরে সেখান থেকে অ্যাপ্লাই করে এমবাসি রেকমেন্ডেশনের মাধ্যমে আসা যায়। বাট দ্য সাকসেস রেট থ্রু দ্য এমবাসি রেকমেন্ডেশন ইজ ভেরি লো, লাইক অনলি 10% স্টুডেন্ট। এক বছরে যদি 100টা স্টুডেন্ট জাপানে আসে স্কলারশিপ নিয়ে, তার মধ্যে মাত্র 10 জন স্টুডেন্ট এমবাসি থ্রুতে আসতে পারে। এবং এমবাসি থ্রুটা আমি আসলে রেকমেন্ডেশন প্রসেসটা নিয়ে খুব একটা কথা বলবো না, এটা আমাদের সেকেন্ড লেকচারার এক্সপ্লেইন করবে। বাট আই উইল টক অ্যাবাউট দিস সেকেন্ড প্রসিডিউর, যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের মাধ্যমে নেক্সট স্কোর করা। এটা হয় হচ্ছে জাপানের কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটি অথবা স্পেসিফিক প্রফেসরকে সিলেক্ট করার মাধ্যমে, এবং এটার প্রসিডিউর শুরু হয় টাইমলাইনটা সেপ্টেম্বর টু ডিসেম্বর মান্থে, মেইনলি সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যায় অ্যাপ্লিকেশনটা। এবং এটার সাকসেস রেট অনেক হাই, অলমোস্ট 90% অফ দ্য স্টুডেন্ট মিক্সড স্কলারশিপে যারা জাপানে পড়াশোনার জন্য আসে তারা ইউনিভার্সিটি থ্রুতে আসে। সো যদি আমরা কম্পেয়ার করি of the pathways of these two, then among all the 100% of the scholarship, mixed scholarship in Japan, only this 10% via
embassy recommendation, and the rest 90% through the university recommendation. So আমি স্টুডেন্টদেরকে প্রিফার করব এবং রিকোয়েস্ট করব যে ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের থ্রুতে নেক্সট অ্যাপ্লাই করার জন্য, এমবাসি থ্রুতে না যাওয়ার জন্য। অ্যাপ্লিকেশন টাইমলাইন, টোটাল টাইমলাইনটা এখানে ওই ফ্লো চার্টটা আছে, আমি আগের স্লাইডে বলে ফেলেছিলাম। ফ্লো চার্টটা যদি আমি দেখাই, ফার্স্ট অফ অল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। আমি অবশ্যই আবারও বলছি ইউনিভার্সিটি ট্রেকটা নিয়ে কথা বলবো নেক্সট অ্যাপ্লাইয়ের জন্য। সো ইউনিভার্সিটি ট্রেকের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয় হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে, মেইনলি সেপ্টেম্বর মাসে হয়ে যায়, যেটা জাপানের ইউনিভার্সিটিগুলো তাদের ওয়েবসাইটে এটা ওপেন করে দেয় দেখার জন্য, দেখা যেতে পারে অ্যাপ্লিকেশন প্রসেসটা নেক্সটের। এরপরে সেপ্টেম্বর থেকেই প্রফেসরকে কন্ট্যাক্ট করা শুরু হয় এবং কন্ট্যাক্ট করার প্রসিডিউরটা হচ্ছে প্রফেসরকে মেইল করা, ইমেল করা। এরপরে আসে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, নেক্সট অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের মাধ্যমে, সেটা হয় হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে, মেইনলি ডিসেম্বরে শুরু হয়ে যায় অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা। এরপর আসে নাম্বার 4 ইউনিভার্সিটি স্ক্রিনিং অ্যান্ড ইন্টারভিউ। ছোট একটা এক্সাম হয়, অনলাইন এক্সাম, সেটা হচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হতে পারে এবং এটার রেজাল্ট পাওয়া যায়, এই ফার্স্ট স্ক্রিনিং এর ইউনিভার্সিটি স্ক্রিনিং এর রেজাল্টটা পাওয়া যায় হচ্ছে মার্চ এপ্রিল মাসে। এবং অফিসিয়ালি নেক্সট থেকে জাপান মিনিস্ট্রি থেকে অফিসিয়াল ফাইনাল রেজাল্ট হয় হচ্ছে জুন জুলাই মাসে। এরপরে যদি সে একজন স্টুডেন্ট সিলেক্টেড হয়ে যায় জুন জুলাই মাসে, সে নেক্সট স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যায়, তাহলে সে ডিপার্ট করবে জাপান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে লেট সেপ্টেম্বর, মেইনলি সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা অক্টোবরের ফার্স্ট উইকে। এই টোটাল স্লাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইমেইল টু দ্য প্রফেসর, প্রফেসরকে ইমেইল করা প্রসিডিউরটা, বিকজ এই ইমেইল একমাত্র মাধ্যম যেখানে তুমি প্রফেসরকে কনফারেন্স করবে যে তুমি নেক্সটে আসতে চাও বা তুমি তার ল্যাবে রিসার্চের জন্য স্টুডেন্ট হিসেবে আসতে চাও। তো এই ইমেইলটা খুব ইম্পর্টেন্ট। যদি ইমেইলে প্রফেসরকে মোটামুটি কনফারেন্স করা যায় এবং প্রফেসর কনফারেন্সড হয়, তাহলে প্রফেসর ওই ইমেইলের রিপ্লেতে একটা আনঅফিসিয়াল মিটিং এর জন্য রিপ্লে করে এবং বলে যে আসো আমি তোমার সাথে একটা আনঅফিসিয়াল মিটিং করতে চাই, 1-to-1 একটা ফেস টাইম করতে চাই। এটা মনে হতে পারে যে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, কেননা প্রফেসর নিজেই বলবে যে এটার জন্য তোমাকে কোনো প্রস্তুতি নিতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু প্রিপেয়ার ফর ইট, বাট ইউ রিয়েলি ডু নিড টু প্রিপেয়ার ফর ইট, বিকজ এটাই প্রথম একটা সুযোগ যেখানে চেষ্টা করবে। এবং যদি প্রফেসরকে তুমি এনাফ কনভিন্স করতে পারো এই ফেস টাইমের মধ্যে দিয়ে, তাহলে যদি সে তোমাকে পছন্দ করে দেন সে তোমাকে বলবে যে ইউ ক্যান নাও অ্যাপ্লাই। সো নাম্বার 3 অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এবং এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করা লাগবে টোটালটা প্রফেসর বলে দিবে, লিংক এবং অ্যাপ্লিকেশন ফর্ম প্রফেসরই প্রোভাইড করবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন প্রসিডিউর। অ্যান্ড দেন ইউনিভার্সিটি স্ক্রিনিং চলে আসবে, প্রফেসর ইউনিভার্সিটির হাতে তোমাকে হ্যান্ড ওভার করে দিবে এবং ইউনিভার্সিটি থ্রুতে তখন একটা এক্সাম অনলাইনে দিতে হবে। যদি ওই এক্সামটা স্যাটিসফাইং এনাফ হয়, যদি মনে হয় যে আমি ওই এক্সামের সময় যথেষ্ট ইন্টারভিউটা ভালো করেছি, তাহলে মোটামুটি 90% শিওর হওয়া যায় যে ইউ ক্যান স্কোর এ নেক্সট স্কলারশিপ। সো আমি যদি আরো একবার একটু স্পেসিফিক্যালি বলি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো সেপ্টেম্বর অক্টোবর, দ্যাট মিনস সাপোজ এই বছরের 2026-এর সেপ্টেম্বর অক্টোবরে অ্যানাউন্সমেন্ট হলো অ্যান্ড ইউ হ্যাভ স্টার্টেড মেইলিং টু দ্য প্রফেসর, অ্যান্ড প্রফেসর তোমাকে পছন্দ করলো অ্যান্ড একটা আনঅফিসিয়াল মিটিং হলো, অ্যাপ্লিকেশন করতে বললো প্রফেসর, অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে, ইউনিভার্সিটি থেকে স্ক্রিনিং এর জন্য ডাকা হলো, একটা এক্সাম ডেট দেওয়া হলো, তুমি অনলাইন এক্সাম অ্যাটেন্ড করলে যেটা অফিসিয়াল মিটিং, এবং এক্সামটা খুব ভালো হয়েছে, দেন ইউ উইল হ্যাভ ইউর রেজাল্ট বাই জুন জুলাই। তো এই জুন জুলাইটা কোন বছরের? এটা 2027-এর। দ্যাট মিনস ইউ হ্যাভ স্টার্টেড অ্যাপ্লাইং ইন 2026, but the result will be published in 2027. That means when you will depart from Bangladesh to Japan late September, এটাও কিন্তু 2027-এর। তার মানে টোটাল অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু হয়েছে 2026-এর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এবং রেজাল্ট পেতে পেতে চলে এসেছে 2027 সাল। দ্যাট মিনস ইন টোটাল 26 থেকে 27 টোটাল প্রসিডিউর ফ্রম দ্য অ্যাপ্লিকেশন টু দ্য ফাইনাল সিলেকশন সময় লেগে গেছে 1 বছর। এবং এটা অনেক কঠিন হলেও সত্যি কথা সেটা হচ্ছে যে আর কোনো উপায় নেই। ইউনিভার্সিটি ট্রেকে যদি আমরা মিক্সড স্কলারশিপ আসতে চাই তাহলে অবশ্যই এই টোটাল ফরম্যাটেই কাজটা হবে, এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এভাবেই টোটাল সিলেকশন প্রসিডিউরের মধ্যে যেতে হবে। 1 বছর সময় নিয়ে কাজটা করা লাগে। দ্যাটস ওয়াই যদি হায়ার এডুকেশনের জন্য আমরা মিক্সড স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাই, ইউনিভার্সিটি থ্রুতে জাপানে আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই 1 বছর আগে থেকে প্রিপারেশন নিতে হবে এবং
অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা স্টার্ট করতে হবে। নাও এলিজিবল ক্রাইটেরিয়া অর রিকোয়ারমেন্টস, কি কি ক্রাইটেরিয়া দরকার পড়ে আমরা যদি মিক্সড স্কলারশিপে জাপান আসতে চাই। ফার্স্ট অফ অল একাডেমিক রেকর্ড, অবশ্যই খুব স্ট্রং সিজিপিএ। সাধারণভাবে জেনারেলি বলা হয় যে মিনিমাম 3.5 অ্যান্ড অ্যাবভ সিজিপিএটা দরকার। এটা স্টুডেন্টদের অনেক বেশি কোশ্চেন থাকে যে লো সিজিপিএ নিয়ে পসিবল কিনা। পসিবল, বাট চান্সেস আর ভেরি লো, খুব কম সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই পুরো একাডেমিক লাইফে সিজিপিএটা ম্যাটার করে এবং হাই সিজিপিএ যাদের থাকে তারাই এখানে প্রিফারেন্স পেয়ে থাকে। বাট 3 পয়েন্ট থাকলেই বাংলাদেশে আউট অফ 4 3 সিজিপিএ নিয়েও অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, জাপানে আসার জন্য অবশ্যই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আইএলটিএসটা প্রিফার করে, বলে যে আইএলটিএস স্কোর থাকার জন্য, এবং সেক্ষেত্রে 6.5 প্লাস স্কোর থাকলে বেটার। কিছু কিছু ইউনিভার্সিটি বা কিছু কিছু স্পেসিফিক প্রফেসর হয়তো জেএলপিটি বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চাইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে চায় না, আইএলটিএসটাই চায়। আবার কিছু ইউনিভার্সিটি বা কিছু প্রফেসর আছে শুধু এমওআই মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে তোমার ব্যাচেলর এবং মাস্টার্সে ইংলিশ ছিল, শুধু সেই সার্টিফিকেট দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে পারে। জাপানে মিক্সড স্কলারশিপের ক্ষেত্রে এজ লিমিট আছে। এজ লিমিটটা হতে হবে অবশ্যই 35 এর নিচে। 35 এর উপরে গেলে মিক্সডের জন্য সেই এলিজিবল আর থাকে না। সো 35 ইয়ার্স এর আগেই মিক্সড স্কলারশিপ অ্যাপ্লাই করা যেতে পারে, এরপরে আর অ্যাপ্লাই করা যায় না। এখানে আমি একটু সময় নিয়ে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে কথা বলতে চাই। যদি তোমাদের মধ্যে এমন স্টুডেন্ট থাকে যে যারা তাদের মাইন্ড সেট আপ করে নিয়েছে যে সে অবশ্যই জাপানে যাবে, তার হায়ার স্টাডিজ মাস্টার্স অথবা পিএইচডি সে জাপানে করতে চায়, তাহলে আমাদের যেহেতু আজকের এই ওয়েবিনারটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে করা হয়েছে, তো আমি বলবো যে ড্যাফোডিলের স্টুডেন্টরা লাকি, বিকজ ড্যাফোডিল একটা ইনস্টিটিউশন আছে, এটার নাম হচ্ছে ডিআইএলসি, মেবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার অর সামথিং। আর আমি শুরুতে বলে নিচ্ছি যে এটা কোনো পেইড প্রমোশন না, এটা ফ্রি প্রমোশন। আমি অলওয়েজ ডিআইএলসি কে প্রমোট করি। ড্যাফোডিলে এই ডিআইএলসিতে একজন সেন্সেই আছে, হিরোকি ইসু সেন্সে। ড্যাফোডিল স্টুডেন্টরা লাকি এই জন্য বলছি কারণ হিরোকি ইসু সেন্সে ড্যাফোডিলেই থাকেন এবং ওখানে উনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালান। সো যদি একজন স্টুডেন্ট তার মাইন্ড সেট আপ বা মেট আপ করে ফেলে যে সে জাপানি আসবে পড়াশোনার জন্য, তাহলে আমি তাকে সাজেস্ট করবো যে সে এখনই যেন ডিআইএলসিতে যায় এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করে। কারণ ল্যাঙ্গুয়েজ জাপানে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ থাকাটা ভালো, মিনিমাম N5। তো ডিআইএলসি এর কথা বলছি কারণ আমি নিজেও ডিআইএলসি এর একজন স্টুডেন্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যার আমি যে ছবিটা শেয়ার করেছি এখানে অলরেডি রিনফিরিটি ও জাপানে আছে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে, হিরোকো সেন্সে। ইনি একজন প্রফেসর, উনি তার পিএইচডিটা জাপান থেকে কমপ্লিট করেছে এবং আমি ডিআইএলসি থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা শুরু করি। এখন আছে রিকোয়ার্ড ডকুমেন্ট। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাট ফার্স্ট কি কি ডকুমেন্ট লাগবে? প্রথমত একাডেমিক সার্টিফিকেট। যেহেতু আমি পিএইচডির কথা বলছি সেহেতু অবশ্যই তার ব্যাচেলর এবং মাস্টার্সের যে প্রফেশনাল সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের কপিটা লাগবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোথ ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি, দুইটারই একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে। এরপর লাগবে একটা একাডেমিক সিভি। সিভি এর জন্য খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে সিভিটা যেন ট্রাই করি আমরা যখন সিভিটা বানাবো 1 পেজের মধ্যে কমপ্লিট করা। বাট সামহাউ কিছু কিছু স্টুডেন্টের এমন হতে পারে যে তার একাডেমিক অনেক বেশি অ্যাচিভমেন্ট রয়েছে যেগুলো 1 পেজের মধ্যে কমপ্লিট করা পসিবল না, সে হয়তো সেকেন্ড পেজে, পেজ নাম্বার 2 তে চলে যাচ্ছে। যাওয়া যেতে পারে, অর্থাৎ 1 থেকে 2 পেজে যাওয়া যেতে পারে, বাট 3 পেজে না যাওয়াটাই প্রিফারেবল। বিকজ যখন আমরা এই সিভিটা জাপানে পাঠাবো, ম্যাক্সিমাম প্রফেসর এই সিভি গুলো 2-3 পেজের সিভি গুলো পড়ার টাইম পায় না। সো 1 থেকে 2 পেজের সিভি হলে বেটার হয় এবং এটা প্রিফার করা হয় যে 2 পেজের মধ্যেই যেন সিভিটা কভার করি আমরা। এবং এই যে এখানে 5টা ডকুমেন্টের কথা আমি বললাম, 5টা ডকুমেন্টকে আমরা পিডিএফ এ কনভার্ট করব এবং 5টা ডকুমেন্টকে মার্জ করে একটা ফাইল বানাবো, একটা পিডিএফ ফাইল। এবং সিরিয়ালটা কেমন হবে? অ্যাট ফার্স্ট অবশ্যই একাডেমিক সিভিটা দিতে হবে, ছবি সহ সিভি। নাম্বার 2 পেজে থাকবে মাস্টার্সের সার্টিফিকেট, নাম্বার 3 পেজে থাকবে মাস্টার্সের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে যে ব্যাচেলরের সার্টিফিকেট এবং ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট। সো এখানে আমি সিরিয়ালটা করে দিয়েছি 1 2 3 4 5, এই 5টা পেজ এই সিরিয়ালে আমরা বানাবো এবং মার্জ করে একটা পিডিএফ করব এবং পিডিএফটাকে সেভ করব নিজের ফুল নেম দিয়ে, ক্যাপিটালে ফুল নেম। এই পিডিএফটা ইম্পর্টেন্ট, এটা কাজে আসবে পরে, আমি মেনশন করছি নেক্সট স্লাইডে। এখন আমার ডকুমেন্ট রেডি,
আমি প্রফেসর খুঁজে বের করব। জাপানের ক্ষেত্রে প্রফেসর খুঁজে বের করা খুব সহজ। জাপানে একটাই লিঙ্ক আছে, এই লিঙ্কটা দিয়েই জাপানের সব প্রফেসরকে তুমি খুঁজে বের করতে পারবে। এইটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এটার নাম হচ্ছে রিসার্চ ম্যাপ, এই পেজটা ওপেন হবে। এটা ফার্স্ট পেজ। এখানে ল্যাঙ্গুয়েজ অপশন আছে জাপানিজ অ্যান্ড ইংলিশ। অবশ্যই আমরা ইংলিশটা টার্ন অন করে নেব, আদারওয়াইজ জাপানিজে কিছু বোঝা যাবে না। এখান থেকে আমরা রিসার্চার, দ্যাট মিনস দ্য প্রফেসর, যার কাছে আমরা যেতে চাচ্ছি আমাদের হায়ার স্টাডিজের জন্য মাস্টার্স এবং পিএইচডি পার্সু করতে, সেই প্রফেসরকে খুঁজে বের করব। এবং সেই প্রফেসরকে খোঁজার জন্য অ্যাডভান্স সার্চ যে অপশনটা আছে, সেই অ্যাডভান্স সার্চ অপশনে যাব। আমরা যদি অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করি, তাহলে এইরকম একটা পেজ আসবে। দিস ইজ পেজ নাম্বার 2। এই পেজের মধ্যে কিছু চেঞ্জেস করা যেতে পারে, যেমন ফার্স্ট অফ অল আছে হচ্ছে অ্যাফিলিয়েশন সার্চ, তবে প্রিফার করা হয় যে মেইন অ্যাফিলিয়েশনটা রাখা, এখানে কোনো চেঞ্জ না করে বেটার। বাট এখানে যেটা আছে, আমি নেক্সট যেটা দেখাচ্ছি নাম্বার 2, এটা হচ্ছে ফিল্ড। ফিল্ড হচ্ছে যে তুমি কোন ফিল্ডে রিসার্চার বা কোন ফিল্ডে তুমি তোমার রিসার্চকে পার্সু করতে চাচ্ছ ইন ফিউচার। আমি এখানে আমার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি শেয়ার করেছি। আমার ক্ষেত্রে ছিল লাইফ সায়েন্স আমার ফিল্ড। এখন লাইফ সায়েন্স যদি বলা হয়, লাইফ সায়েন্সের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো সাব ফিল্ড আছে। সো শুধু যদি লাইফ সায়েন্স বলে তুমি সার্চ দাও, তাহলে হাজারো সাব ফিল্ড চলে আসবে। সেক্ষেত্রে প্রফেসর খুঁজেটা মানে নিজের ফিল্ডে প্রফেসর খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে আরেকটা অপশন আছে সাব ফিল্ড। সাব ফিল্ডের ক্ষেত্রে আমি সিলেক্ট করে দিয়েছিলাম বায়োফিজিক্স। আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের, সো আমি চেয়েছিলাম আমার রিসার্চটা বায়োফিজিক্সে পার্সু করার জন্য। আমি ড্রপ ডাউন বাটন থেকে এটা কিভাবে সিলেক্ট করতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে আছে নেক্সট এরিয়া অপশন। এরিয়া হচ্ছে যে জাপানের কোন স্পেসিফিক এরিয়াতে তুমি যেতে চাচ্ছ। তবে আমি প্রিফার করি যে কোনো স্পেসিফিক এরিয়া সিলেক্ট করে না দেওয়ার জন্য, অল দেওয়াটাই বেটার। তাতে কি হবে, টোটাল জাপানের মধ্যে সব প্রফেসরকে খুঁজে পাওয়া যাবে। বাট কেউ যদি স্পেসিফিক এরিয়াতে যেতে চায়, তাহলে সে সিলেক্ট করে দিতে পারে। যেমন এখানে অপশন আছে হোক্কাইদো, তোহোকু, কান্তো, চুবু অথবা শিজুওকা, সিলেক্ট করে দিতে পারে, দেওয়া যেতে পারে, অপশন আছে। আমি ড্রপ ডাউনটা দেখিয়ে দিচ্ছি। যদি ফিল্ডের ড্রপ ডাউনে আমরা ক্লিক করি, এখানে যে ড্রপ ডাউন বাটনটা আছে, আচ্ছা আমি লেজারটা নেই, এখানে যে ড্রপ ডাউনটা আছে, ড্রপ ডাউনে ক্লিক করলে ফিল্ডের এরকম অপশনগুলো আসবে। বাট আমার ক্ষেত্রে আমি ফার্স্ট অপশন যেটা লাইফ সায়েন্স, এটা চুজ করেছিলাম। অ্যান্ড আমরা যদি সাব ফিল্ডের ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, তাহলে এখানে ড্রপ ডাউনটা আসবে। এখান থেকে আমি সিলেক্ট করেছিলাম বায়োফিজিক্স, আমার ফিল্ড। সো এখন তোমাকে বুঝতে হবে যে তুমি এই কোন ফিল্ডে এবং কোন সাব ফিল্ডে রিসার্চের জন্য জাপানে যেতে চাচ্ছ। হাজারো ফিল্ড আছে, তুমি সেটা চুজ করবে। কেননা প্রফেসরটা যেন তোমার নিজের ফিল্ডে হয়। দ্যাট মিনস তুমি যেই ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছ, সেই ফিল্ডের রিসার্চারের কাছে যেন তুমি যাও। তাহলে কি হবে, জাপানে এসে তোমার লাইফটা এবং রিসার্চটা ইজি হয়ে যাবে। আদারওয়াইজ যদি অন্য কোনো ফিল্ডে চলে যাও, তখন এসে নতুন করে রিসার্চ শেখা বা জানাটা অনেক টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো স্পেসিফিক্যালি নিজের ফিল্ড অ্যান্ড সাব ফিল্ড চুজ করে প্রফেসর সিলেক্ট করা। এখন যদি আমরা এই করার পর আছে সার্চ অপশন, সার্চ বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে নেক্সট পেজ, দিস ইজ পেজ নাম্বার 3, এই পেজটা চলে আসবে। আমরা যদি দেখি একটু খেয়াল করি, এই পেজের মধ্যে মোট 1766 জন প্রফেসরকে খুঁজে পেয়েছে আমার লাইফ সায়েন্স এবং বায়োফিজিক্স ফিল্ডে। এবং প্রতিটা পেজের মধ্যে 60 আইটেমস করে দেখাচ্ছে। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, এটা মাত্র 8 জন প্রফেসরের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, জাস্ট ডেমো। এছাড়া এখানে নিচের দিকে খেয়াল করলে দেখা যাবে যে আরো অপশন আছে, পেজ নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 করে। সো এই পেজের পরে তুমি নেক্সট পেজে যেও তোমার প্রফেসরকে খোঁজ করতে পারো, কোন প্রফেসরের কাছে যেতে চাও তাকে টার্গেট করতে পারো। এটা টোটালি ডিপেন্ড করছে তোমার উপরে। বাট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে একজন প্রফেসরকে যদি আমরা টার্গেট করি, সাপোজ এনাকে আমরা টার্গেট করলাম, তার কন্ট্যাক্ট ইনফো কিভাবে খুঁজে বের করতে হয়। সো দিস ইজ আওয়ার টার্গেটেড প্রফেসর, ইটস হিজ নেম। আমরা যদি তার নামের উপরে ক্লিক করি, তাহলে খুব সহজেই সেই প্রফেসরের প্রোফাইলটা আমরা পেয়ে যাব। সো জাপানের প্রফেসর খুঁজে বের করার জন্য রিসার্চ ম্যাপ ইজ ভেরি হেল্পফুল। এবং তুমি যদি লাকি এনাফ হও যে ইউ হ্যাভ দ্য লাক অন ইউর সাইড, দেন এই ফার্স্ট পেজের মধ্যে, প্রোফাইল পেজেই কিন্তু প্রফেসরের কন্ট্যাক্ট ইনফো, দ্যাট ইজ হিজ ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়া সম্ভব। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ইমেল অ্যাড্রেস পাবে না। হতাশ হওয়ার কিছু নাই, ইমেল অ্যাড্রেস পাওয়ার অপশন আছে। যদি এখানে ইমেল অ্যাড্রেস থাকে, দ্যাটস গুড। যদি না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আমরা এক্সটার্নাল লিঙ্ক যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করব। এটা হচ্ছে এই প্রফেসরের যে ল্যাব আছে, উনি যেই ল্যাবটা চালান ওর ইউনিভার্সিটিতে, যে ল্যাবের উনি হেড, সে ল্যাবের লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে প্রফেসরের মেইন ল্যাব খুঁজে পাওয়া যাবে। এবং আমি দেখেছি জাপানের ম্যাক্সিমাম প্রফেসর বা জাপানিজরা অনেক শাই, সো ওনারা শো অফ করতে খুব একটা পছন্দ করে না। রিসার্চ ম্যাপের মধ্যে এই যে এখানে যেমন দেখা যাচ্ছে যে এই প্রফেসরের ছবি দেওয়া নেই, এই প্রফেসরের ছবি দেওয়া নেই।
ম্যাক্সিমাম ক্ষেত্রে ছবি দেওয়া থাকে না রিসার্চ ম্যাপের মধ্যে। বাট যখন আমরা এক্সটার্নাল লিঙ্কের মধ্যে ক্লিক করি, প্রফেসরের মেন ল্যাবের লিঙ্কে চলে যায়, তখন দেখি যে ওখানে ছবি দেওয়া আছে, তার ল্যাবে কতজন স্টুডেন্ট আছে, কতজন মাস্টার্স করছে, কতজন পিএইচডি করছে, রিসেন্ট কয়জনকে ডিগ্রি দিয়েছে, কোন পাবলিকেশন করেছে, সবকিছু ওই ল্যাবের লিঙ্কের মধ্যে আছে। সো প্রফেসর সম্পর্কে ডিটেল জানতে চাইলে আমরা এক্সটার্নাল লিঙ্কটা ইউজ করব। আর যদি তাকে শুধু মেল করতে চাই, তাহলে এখান থেকে মেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা এক্সেল ফাইলের মধ্যে রেখে দিব। আমি এক্সেল ফাইলটাও নেক্সট স্লাইডে দেখাচ্ছি এবং এক্সেল ফাইল নিয়েও কিছু কথা আমি বলবো। সো এই প্রফেসরকে আমি মেল করেছিলাম, কেননা উনি আমার রিসার্চ এরিয়ায়, এই যে এখানে দেখা যাচ্ছে লাইফ সায়েন্সে উনি রিসার্চ করে এবং উনি বায়োফিজিক্সে রিসার্চ করে, যা আমার রিসার্চ ফিল্ড। দ্যাটস ওয়াই আমি ওনাকে সিলেক্ট করেছিলাম। সো তুমি কোন ফিল্ডে যেতে চাচ্ছ, তোমার রিসার্চ পার্সু করতে চাচ্ছ, তুমি তোমার মতো ফিল্ড অ্যান্ড সাব ফিল্ড চুজ করে প্রফেসর সার্চ করো। সো এখন প্রফেসর সিলেক্ট হয়ে গেছে। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের অনেকগুলো প্রফেসরকে মেল করা লাগে, দ্যাটস ওয়াই আমরা প্রতিটা প্রফেসরের হয়তো প্রোফাইলে যে চেক করার টাইম পাবো না। সো যদি তুমি শুরুতেই এই পেজের মধ্যে প্রফেসরের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাও, তাহলে আমি সাজেস্ট করবো তার ল্যাবের লিঙ্কে যাওয়ার দরকার নেই। বাট যদি তুমি ইন্টারেস্টেড হও যে আমি তার ল্যাবটাও দেখতে চাই, দেন ইউ ক্যান ভিজিট হিজ হোম পেজ অলসো। নাও I have the email address of the professor. Now I want to contact him. কিভাবে কন্ট্যাক্ট করব? খুব পলাইট একটা মেল লিখবো, খুব জেন্টাল একটা মেল লিখবো, কারণ আমরা জানি যে জাপানিজরা জাতি হিসেবে অনেক পলাইট। সো ফার্স্ট অফ অল আমি যে মেলটা লিখবো, সেই মেলের সাবজেক্ট হতে হবে খুব খুব লাইক লুক্রেটিভ এবং খুব অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট, লাইক ইনকোয়ারি ফর রিসার্চ অপরচুনিটিস, ইনকোয়ারি ফর হায়ার স্টাডিজ অপরচুনিটিস, লাইক সামথিং লাইক দ্যাট। সো এইরকম একটা ইমেল সাবজেক্ট চুজ করে তুমি ইমেলের মধ্যে অ্যাড করলে, এবং ইমেলের শুরুতেই নিজের সম্পর্কে দু একটা লাইন বলে নিলে যে আমি অমুক, আমার ব্যাকগ্রাউন্ড এটা, আমি এই কাজ রিসার্চ কাজ করেছি বা এরকম কাজ আমি তোমার সাথে করতে চাই। এটা বলার সময় ল্যাঙ্গুয়েজ চুজ যখন করবা, ল্যাঙ্গুয়েজ চুজটা যেন এমন হয় যেন ল্যাঙ্গুয়েজটা খুব অ্যাপিলিং, লাইক ইউ আর ভেরি ইনথুজিয়াস্টিক টু হ্যাভ দ্য অপরচুনিটি টু বি ইন হিজ ল্যাব, টু ওয়ার্ক অ্যাজ এ রিসার্চার ইন হিজ ল্যাব। সো টোটাল ল্যাঙ্গুয়েজটা খুব অ্যাপিলিং এবং ইনথুজিয়াস্টিক হওয়া দরকার। এই অ্যাপিল করার সময় এই প্রফেসরকে, যে প্রফেসরকে তুমি মেইল করছো, সেই প্রফেসরের অ্যাটলিস্ট একটা রিসার্চ পেপার, একদম রিসেন্ট একটা রিসার্চ পেপার তোমার পড়ে ফেলতে হবে, এবং সেই রিসার্চ পেপারটা টোটাল পড়ার পর 2 বা 3 লাইনে সামারাইজ করে বলতে হবে যে তোমার এই রিসার্চ ওয়ার্কটা আমি দেখেছি এবং আমি এই টাইপের কাজ তোমার সাথে করতে আগ্রহী। যদি তুমি সুযোগ দাও, তাহলে আমি এই কাজটাতে তোমার ল্যাবে এসে কন্ট্রিবিউট করতে চাই। এর পরের লাইনে তুমি মেনশন করে দিবে যে যেহেতু আমি বাংলাদেশ থেকে এসে তোমার সাথে রিসার্চ কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি ফর ফিনান্সিয়ালি, লাইক আমি ফিনান্সিয়ালি পার্সোনাল ফান্ডিং এ যে এই কাজটা করতে পারবো না, সো আই নিড ফিনান্সিয়াল হেল্প। সেক্ষেত্রে আমি মেক্সটাকে প্রিফার করছি। সো তুমি যদি আমাকে নেক্সট স্কলারশিপ প্রোভাইড করো, তাহলে আমি তোমার সাথে যেতে চাই, তোমার ল্যাবে যে আমি রিসার্চ ওয়ার্ক কন্টিনিউ করবো। এবং অ্যাট লাস্ট এই মেইলের মধ্যে যখন মেইলটা কমপ্লিট হয়ে যাবে, মেইলের শেষে অ্যাটাচমেন্ট অপশনে যে ওই যে পিডিএফটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম একাডেমিক সকল ডকুমেন্টের, সেই পিডিএফটা এখানে অ্যাটাচ করে দিব এবং মেইলটা সেন্ড করে দেব। এই টোটাল মেল সেন্ডিং প্রসিডিউরটা হচ্ছে ফিশিং করার মতো, মাছ ধরা। দ্যাট ইজ, প্রফেসরের সমুদ্রের মধ্যে তুমি ছিপ ফেলে এখন তোমাকে ওয়েট করা লাগবে যতক্ষণ পর্যন্ত প্রফেসর রিপ্লাই না করছে। সো দিস ইজ দ্য ফিশিং প্রসিডিউর। নাও মেইল শিডিউলিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইমেল লিখেছি, ইমেল অ্যাড্রেস পেয়েছি, প্রফেসর পেয়েছি, ইমেলটা লিখেছি, ইমেলটা কিভাবে পাঠাবো এটা খুব ইম্পর্টেন্ট। কেননা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি অনেক স্টুডেন্ট রাত বিরাত ফোন দিয়ে ফেলে বা মেসেজ করে ফেলে, কোনো টাইম সেন্স নাই। এটা করা যাবে না। প্রফেসর যদি আগেই ফাইন্ড আউট করে যে তোমার অ্যাকচুয়ালি কমন সেন্স নাই, তুমি যখন তখন মেল করতে পারো বা ফোন করতে পারো, সেক্ষেত্রে তোমাকে আগেই সেই এলিমিনেট করে দেবে, বাদ দিয়ে দেবে। কেননা জাপানিজরা এই ব্যাপারগুলো নিয়ে খুবই সিনসিয়ার। দ্যাটস ওয়াই তুমি যখন একজন জাপানিজ প্রফেসরকে মেল করবে, সেই মেলটা কখন করবে এটা জানা দরকার। ফার্স্ট অফ অল মেলটা করতে হবে অবশ্যই ওয়ার্ক আওয়ারে, অর্থাৎ তার যখন কাজের সময়, অফিস আওয়ার, সেই টাইমে। এবং প্রিফারেবল ডে হচ্ছে উইকডে, দ্যাট মিনস সপ্তাহের শুরুর দিন। কেননা 2 দিন ছুটি থাকে জাপানে, ছুটি হচ্ছে শনি রবিবার, স্যাটারডে সানডে। মানডেতে এদের উইক শুরু হয় এবং মানডেতে অনেকটা ফ্রেশ মাইন্ডে প্রফেসররা জাপান তার ল্যাবে আসে বা তার পার্সোনাল কম্পিউটার ওপেন করে। সো এই উইকডে শুরুতে যেটা, দ্যাট মিনস মানডেতে মেলটা করা সবচেয়ে বেটার।
তাহলে ওয়ার্ক আওয়ার কখন? জাপানে ওয়ার্ক আওয়ার অ্যাকচুয়ালি 9 or 9:30 AM ইন দ্য মর্নিং, বাট ম্যাক্সিমাম প্রফেসর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি তারা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ল্যাবে চলে আসে। সো মানডে সকাল 8:30 জাপান স্ট্যান্ডার্ড টাইম JST। বাট দ্য প্রবলেম ইজ জাপানে যখন সকাল 8:30 মানডে, তখন বাংলাদেশে বাজে মানডে ভোর 5:30। এখন কি তুমি তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে 5:30টার সময় বসে প্রফেসরকে মেইল করবে? দ্যাটস টাফ। দ্যাট মিনস আমি এখানে এটাও মেনশন করে দিয়েছি, জাপানের সাথে বাংলাদেশের টাইম ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশের থেকে জাপান 3 ঘন্টা এগিয়ে আছে। তাহলে আমি এখন মেইলটা কিভাবে করব? আমি প্রফেসরকে যে মেইলটা লিখেছি সেই মেইলটা আমি শিডিউল করব। অর্থাৎ আমি যেদিনই লিখি না কেন সেটা যেন, সাপোজ আমি শনিবারে লিখেছি, বাট মেইলটা সেন্ড হবে নেক্সট সোমবার সকাল 8:30টায় জাপানে প্রফেসরের কাছে এসে পৌঁছাবে। কিভাবে করব? আমি টোটাল মেইলটা লিখে মানডে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম যেটা, সেটা হচ্ছে ভোর 5:30টায় শিডিউল করে সেন্ড অপশনে ক্লিক করে রাখবো। এখন মেইল শিডিউল কিভাবে করে সেটা হাউ টু শিডিউল অ্যান ইমেল লিখে ইউটিউবে সার্চ করো, চলে আসবে, সেখান থেকে দেখে নাও কাইন্ডলি এবং মেইল শিডিউল করো। নাও মেইল শিডিউল হয়ে গেছে। আমরা এখন ট্র্যাক রাখবো যে আমরা কতজন প্রফেসরকে অ্যাপ্লাই করলাম এবং কবে করলাম। সেক্ষেত্রে ট্র্যাকিং করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা এক্সেল শিট মেনটেন করা। এটা আমার এক্সেল শিট, শেয়ার করেছি। এটা তুমি তোমার মতো মডিফাই করে নিতে পারো, যেখানে অবশ্যই প্রফেসরের নামটা থাকা জরুরি, যে এই প্রফেসরকে তুমি অ্যাপ্লাই করছো, প্রফেসরের নেম, এবং সেই প্রফেসর কোন ইউনিভার্সিটি, দ্যাটস দ্য ইউনিভার্সিটি নেম, প্রফেসরের ইমেল অ্যাড্রেস যেটা তুমি রিসার্চ ল্যাব থেকে কপি করে নিয়ে এসেছো সেটা এখানে লিখে রাখো। ফিডব্যাকের জন্য একটা কলাম রাখো, যখন ফিডব্যাক পাবে তখন লিখবে। যদি পজিটিভ ফিডব্যাক হয় লাইক গ্রিন কালারে লিখতে পারো, যদি নেগেটিভ ফিডব্যাক হয় সেক্ষেত্রে তুমি রেড কালারে লিখতে পারো। এটা একটা কলাম থাকা দরকার। এবং মেইল ডেট, এই ডেটটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। কবে তুমি মেইল করেছো সেটা এখানে লিখে রাখো, ডেট বাই ডেট। এবং মেইলটা করার সময় যেই কাজের মেনশন তুমি করেছিলে, যে কাজটা তুমি প্রফেসরে পড়েছিলে, রিসেন্ট একটা রিসার্চ ওয়ার্ক, যেটা তুমি বলেছিলে যে তোমার এই কাজটা আমি দেখেছি এবং এই কাজটা আমি তোমার সাথে করতে, এই কাজে কন্ট্রিবিউট করতে চাই, সেই কথাটা এখানে লিখে রাখো যে তুমি কোন কথাটা মেনশন করেছিলে। এটাও ইম্পর্টেন্ট, পরবর্তীতে লাগে। এবং তুমি যেই ল্যাবে যেতে চাচ্ছ এই প্রফেসরের নাম অনুযায়ী সেই প্রফেসরের ল্যাবের নাম থাকে, নামটাও লিখে রাখো, কনভিনিয়েন্ট। এবং ল্যাবের একটা এক্সটার্নাল লিঙ্ক আমি দেখিয়েছি রিসার্চ ম্যাপে, সেই লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে রাখো। এবং এই সামারি অফ হিজ ওয়ার্ক, এই সামারিটা তুমি কোন পেপার থেকে লিখলে সেই পেপারের লিঙ্কটাও লিখে রাখো, পরবর্তীতে এগুলো লাগে। তো মাস্টার্স এবং পিএইচডির জন্য বলা হয় যে অ্যাটলিস্ট 200 প্রফেসরকে টার্গেট করা লাগবে। দ্যাট মিনস তোমাকে 200 মেইল করা লাগবে, বাট সময় মাত্র 1 মাস, সেপ্টেম্বর। সো সেপ্টেম্বর 30 দিন মেইল করা লাগবে 200, অ্যাটলিস্ট মিনিমাম 200 মেইল। দ্যাট মিনস পার ডে 6 থেকে 7টা মেইল করা লাগবে। সো অল ওভার দ্য উইক, মনে হচ্ছে 6 থেকে 7টা মেইল খুব সহজ, বাট সহজ না। প্রতিটা প্রফেসরের একটা করে পেপার পড়ে সামারাইজ করে সেই সামারিটা মেইলের মধ্যে মেনশন করে শিডিউল করাটা খুব টাফ। সো গাম্বাতে, বেস্ট অফ লাক। এখন অল ওভার দ্য উইক তুমি মেইলটা লিখবে এবং মেইলটা অবশ্যই শিডিউল করবে, সেটা তোমার সপ্তাহের যেই দিনই হোক না কেন, মানডে জাপান টাইম, জাপান স্ট্যান্ডার্ড টাইম সকাল 8:30টায় যেন সেটা জাপানে এসে পৌঁছে। এভাবে আমরা মেইলগুলো শিডিউল করবো এবং একটা এক্সেল শিট মেনটেন করে এক্সেলের মধ্যে ট্র্যাকিংটা রাখবো যে আমরা কতজনকে মেইল করছি। নাও মেইল করা হয়ে গেছে, বাট মেইলের রিপ্লাই আসছে না। সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাটলিস্ট 2 সপ্তাহ, 2 উইকস ওয়েট করব। 2 সপ্তাহ। এখানে ওই যে আগের স্লাইডে যেটা দেখালাম যে মেইল কবে করেছি সেই ডেটটা ইম্পর্টেন্ট। সেই ডেট থেকে 2 সপ্তাহ আমরা অপেক্ষা করব রিপ্লাইয়ের জন্য। যদি 2 সপ্তাহের মধ্যে কোনো রিপ্লাই না পাই, তখন আমরা আরেকটা মেইল করব। তো এবং এই মেইলটা হবে হচ্ছে ফিডব্যাক মেইল, যে আমি তোমাকে মেইল করেছিলাম, তুমি কি এটা দেখেছো কিনা, এই মর্মে। বাট এই ফিডব্যাক মেইলটা এমন যেন না হয় যে আমি আগে একটা মেইল করেছি সেম প্রফেসরকে, আমি আর একটা মেইল করছি, এটা করা যাবে না। অর্থাৎ একটা প্রফেসরকে 2টা মেইল করা যাবে না। তুমি আগে যে মেইলটা করেছো সেই মেইলটা তোমার ইমেলের মধ্যে যাও, দেখো যে সেটা সেন্ড আইটেমে আছে, সেটা 2 উইকস আগে করা হয়েছে, সেই সেন্ড আইটেমে যে সেটা সেই মেইলটা ওপেন করো এবং সেই মেইলটার নিচের দিকে দেখবে একটা রিপ্লে বাটন আছে, রিপ্লে করা যায়। দ্যাট মিনস ওই সেম মেইলের সেম থ্রেডে রিপ্লে করবে যে আমি তোমাকে একটা মেইল করেছিলাম, আমি জানি তুমি খুব ব্যস্ত, হয়তো তুমি পড়ার টাইম পাওনি, বাট তুমি যদি টাইম পাও কাইন্ডলি মেইলটা দেখো এবং আমাকে ফিডব্যাক জানিও, থ্যাংক ইউ। খুব শর্ট একটা মেইল। সো ডোন্ট সেন্ড এ নিউ মেইল ইন দ্য সিমিলার মেইল প্রিভিয়াসলি সেন্ড। সেই প্রিভিয়াসলি সেন্ড মেইলের রিপ্লে অপশনে যে সেম থ্রেডে রিপ্লে করো।
কারণ একজন প্রফেসরকে একাধিক মেইল করা যায় না, একটা মেইলই করতে হয়। যতদিন পর্যন্ত তুমি এখানে স্টুডেন্ট হিসেবে না আসছো একাধিক মেইল করা যাবে না। এবং প্রফেসর যদি কখনো ফিডব্যাকের আগেই পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ রিপ্লাই করে, উনিও ওই সেম মেইলের থ্রেডে ওপেন করবে, সেম থ্রেডে উনি রিপ্লাই করবে, কখনোই নতুন মেইল করবে না। দ্যাটস ওয়াই থ্রেড মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি জাপানে আসা পর্যন্ত আমার প্রফেসরের সাথে প্রায় 84টা মেইল চালাচালি হয়েছিল ওই সেম থ্রেডে। তাকে যখন আমি ফার্স্ট মেইল করেছিলাম সেই ফার্স্ট মেইলের থ্রেডে, উনি নতুন কোনো থ্রেড ওপেন করেনি। সো জাপান এর প্রফেসররা খুব ডিসিপ্লিনড, সো ওনারা ওইটা মেনটেন করে, ওটা তোমাকেও মেনটেন করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে ফার্স্ট যে মেইলটা তুমি করেছো সেই মেইলের রিপ্লে আসাটা খুবই রেয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই মেইলের ফার্স্ট মেইলের কোনো রিপ্লে আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না। বাট গুড নিউজ হচ্ছে যে এই যে ফিডব্যাক মেইলটা করলে 2 সপ্তাহ ওয়েট করে এই ফিডব্যাক মেইলের আবার খুব রিপ্লে আসে। ম্যাক্সিমাম প্রফেসরই ফিডব্যাক মেইলে রিপ্লে করে, যদিও ম্যাক্সিমাম প্রফেসরই রিপ্লে করে, তারপরেও লাইক 85%, দ্যাট ইজ 100টা মেইল করলে 85টা মেইলের তুমি কোনো রিপ্লাই পাবে না, না সেটা ফার্স্ট মেইলে না সেটা ফিডব্যাক মেইলে। এটাও খুব স্বাভাবিক, এখানে হতাশ হওয়ার কিছু নাই। 85% মেইলের কোনো রিপ্লাই আসে না, দিস ইজ ভেরি কমন। বাট স্টিল 15%, এই 15% মেইলের রিপ্লাই আসবে, আসলে আসবে। দিস ইজ গুড নিউজ। বাট দ্য ব্যাড নিউজ ইজ এই 15%-এর মধ্যে 10 থেকে 15%, লাইক 10 to 12%, সরি 10 থেকে 12%-এর রিপ্লাই আসবে নেগেটিভ, না আমি তোমাকে নিতে পারছি না, না আমার অলরেডি মিক্সড স্টুডেন্ট আছে, বা না আমি তোমাকে স্কলারশিপ দিতে পারবো না, এই টাইপের রিপ্লাই আসবে। সো এটাও কিন্তু আসলে খুব একটা ব্যাড নিউজ না, বিকজ স্টিল 3 to 5%, 3 থেকে 5% পজিটিভ রিপ্লাই আসবে। এবং আমি বলে থাকি যে এই 3 থেকে 5%, দ্যাট ইজ 100টা মেইল করলে 3 থেকে 5টা পজিটিভ রিপ্লাই তুমি পাবা। নেক্সট স্কলারশিপ দিতে চাচ্ছে এইরকম পজিটিভ রিপ্লাই পাবা, এবং এই 3 থেকে 5% ইজ মোর দ্যান এনাফ টু স্কোর এ নেক্সট স্কলারশিপ। বিকজ তোমার লাগবে একজন প্রফেসর, 3জন প্রফেসরও লাগবে না, 5জন প্রফেসরও লাগবে না, লাগবে জাস্ট একজন। সো দিস 3 to 5% ইজ ভেরি হাই পার্সেন্টেজ আই থিঙ্ক, এবং এটা এনাফ। সো ডোন্ট গেট আপসেট। এখন সাপোজ আমি পজিটিভ রিপ্লাই পেয়ে গেছি একজন প্রফেসরের কাছ থেকে, সে আমাকে নেক্সট স্কলারশিপ দিতে চেয়েছে। এখন আমার কি কি করা উচিত? হোয়াট আর দ্য টু ডুজ? ফার্স্ট অফ অল, ইমেইল যখন তুমি প্রফেসরকে করা শুরু করবে তখন থেকেই আমাদের প্রত্যেকের স্মার্টফোন আছে, আমরা স্মার্টফোনের মধ্যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপকে যেভাবে ইউজ করি যে কোনো একটা নোটিফিকেশন আসার সাথে সাথে আমি পেয়ে যাই, কোনো একটা মেসেজ আসার সাথে সাথে পেয়ে যাই। সো যখন তুমি প্রফেসরকে ইমেইল করা শুরু করবে তখন তোমার মোবাইল ফোনের মধ্যে, স্মার্টফোনের মধ্যে ইমেইল অপশনটাও যেন ওই মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো হয়, যে কোনো একটা ইমেইল আসার সাথে সাথে তুমি সেটা পাও, নোটিফিকেশন পাও। দ্যাট মিনস একটা পজিটিভ রিপ্লাই প্রফেসর তোমাকে করেছে, সাথে সাথে যেন তুমি সেটা রিড করতে পারো এবং সে ওখানে যা জানতে চেয়েছে তার একটা রিপ্লাই দিতে পারো আর্লিয়েস্ট কনভিনিয়েন্ট টাইম। দ্যাটস মিন প্রফেসরকে ওয়েট করানো যাবে না, উনি যখন সময় বের করে তোমাকে রিপ্লাই করেছে জাস্ট রিপ্লাই পাওয়ার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যেই যেন তুমি তাকে ফিডব্যাক রিপ্লাই করতে পারো। এবং ট্রাই করতে হবে যে যখন ফিডব্যাক রিপ্লাইটা করছো সেটা চ্যাট জিপিটি ইউজ করে খুব হাট্টা কাট্টা ইংলিশ দিয়ে রিপ্লাই না করার, কেননা জাপানিজরা খুব প্রাউড একটা জাতি, ওরা ওদের ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব প্রাউড, ওরা আসলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে চায় না, প্রিফার করে না। দ্যাট ইজ ওয়াই তুমি যখন তাকে রিপ্লাই করবে, তুমি হয়তো জাপানিজে রিপ্লাই করছো না, ইংলিশে রিপ্লাই করছো, বাট সেই ইংলিশটা যেন খুব ইজি হয়, লাইক খুব ইজি ইংলিশ, কঠিন কোনো ইংলিশ রিপ্লাই করাটা প্রিফারেবল না, সহজ ইংলিশে রিপ্লাই করবে। এবং শুধু রিপ্লাই করবে সেটুকুই যেটুকু প্রফেসর জানতে চাচ্ছে, তার বাইরে কোনো কথা বলার দরকার নেই, অযথা আলাপ করাটা ওরা পছন্দ করে না। এবং যতবারই তুমি রিপ্লাই করো না কেন তোমার রিপ্লাইগুলো যেন খুব পার্সুয়েসিভ হয়, লাইক আমি খুবই আগ্রহী তোমার সাথে কাজ করতে, তোমার ল্যাবে যেতে, তোমার রিসার্চ ওয়ার্ককে কন্ট্রিবিউট করতে, এই টাইপের কথাগুলো তুমি বেশি করে বলবে। এবং উনি কিছু ডকুমেন্ট চাইবে, সেই ডকুমেন্টগুলো অবশ্যই প্রপারলি পিডিএফ বানিয়ে প্রত্যেকটা ডকুমেন্ট রিনেম করে ডকুমেন্টগুলো তাকে দিতে থাকবে, সে যখন যখন চাইবে, যেটা চাইবে সেটা। এবং মাঝে মধ্যে ট্রাই করবে যে যখন সে মেইল করছে তার রিপ্লাইগুলো করার মধ্যে যেন তুমি বারবার তাকে বলতে থাকো যে হ্যাঁ আমার কিন্তু আসলে ফিনান্সিয়াল হেল্প লাগবে এবং আমি ফিনান্সিয়াল হেল্প হিসেবে স্কলারশিপ চাচ্ছি এবং মেইনলি নেক্সট স্কলারশিপ চাচ্ছি, এই কথাটা মেইলের মধ্যে ফ্রিকুয়েন্টলি মেনশন করতে থাকাটা বেটার। এবং সে যদি রিসার্চ নিয়ে কথা বলতে চায়, রিসার্চ প্ল্যান করতে চায় তোমার সাথে, তাহলে মেইলের মধ্যে তুমি তার সাথে রিসার্চ প্ল্যান করতে পারো। নাও হোয়াট নট টু ডু, আমার কি করা উচিত না। ফার্স্ট অফ অল, একজন প্রফেসরের সাথে কমিটেড হয়ে যাওয়ার সাথে সাথে, লাইক একজন প্রফেসর তোমাকে বলেছে যে হ্যাঁ সে তোমাকে নেক্সট স্কলারশিপ দেবে, এটা যখন তুমি তার কাছে কনফার্মেশন পাবা
এটা তার কাছে কনফার্মেশন পাওয়ার সাথে সাথে অন্য কোনো প্রফেসরদেরও রিপ্লাই আসতে পারে যে সেও তোমাকে ফিডব্যাকে পজিটিভ রিপ্লাই করেছে এবং সেও তোমাকে নেক্সট দিতে চাচ্ছে। ঠিক তখনই তোমাকে ডিসাইড করে ফেলতে হবে যে তুমি কোন প্রফেসরের সাথে যেতে চাচ্ছ। তুমি যদি একবার একজন প্রফেসরকে রিপ্লাই করে ফেলো পজিটিভ রিপ্লাই যে হ্যাঁ আমি আপনার সাথে যেতে চাচ্ছি, তোমার কাছে আমি নেক্সট স্কলারশিপ নিয়ে যেতে চাচ্ছি, এইরকম কথা যদি একজন প্রফেসরকে বলে ফেলো তাহলে বাকি সব প্রফেসর পজিটিভ রিপ্লাই করা সত্ত্বেও তাদেরকে আর রিপ্লাই করা যাবে না, বা রিপ্লাই করে সর্বোচ্চ বলে দিতে পারো যে আমি একজন প্রফেসরের সাথে অলরেডি কথা বলে ফেলেছি, সে আমাকে নেক্সট স্কলারশিপ প্রোভাইড করতে চেয়েছে, দ্যাটস ওয়াই থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই বাট আই কান্ট গো থ্রু দিস অ্যাপ্লিকেশন প্রসিডিউর উইথ ইউ। সিম্পল রিপ্লাই তাদেরকে করে দিবে। বাট একসাথে একাধিক প্রফেসরকে পজিটিভ রিপ্লাই তুমি করতে পারবে না, অর্থাৎ একাধিক প্রফেসরের সাথে তুমি নেক্সট নিয়ে কথা বলতে পারবে না, একজন প্রফেসরের সাথে কথা বলবে। আমরা বাঙালি, আমাদের কাছে মনে হতে পারে অনেক স্টুডেন্ট যে আমি হয়তো খুব চালাক, আমি ডাবল টাইমিং করতে পারবো একাধিক প্রফেসরের সাথে, বাট ট্রাস্ট মি জাপানি প্রফেসরদের মধ্যে খুব ভালো একটা লিঙ্ক আছে, কোলাবোরেশন আছে, খুব দ্রুতই ওরা ফাইন্ড আউট করে ফেলবে যে একজন স্টুডেন্ট একাধিক প্রফেসরের সাথে কথা বলছে নেক্সট স্কলারশিপ নিয়ে, এবং এটা যদি ওরা ফাইন্ড আউট করে তোমাকে ব্লক লিস্ট করে দিবে এবং তুমি জাপানে কখনোই কোনো স্কলারশিপ নিয়ে আর আসতে পারবে না। অ্যান্ড এই কথাটা সেকেন্ড অপশনে, এটা আমি আগেও বলেছি যে প্রফেসরকে কখনোই ওয়েট করানো যাবে না। প্রফেসর যখনই মেইল করেছে ট্রাই করবে খুব দ্রুত সে মেইলের রিপ্লাই করা, লাইক 2-3 দিন হয়ে যাচ্ছে তুমি রিপ্লাই করছো না, এটা করা যাবে না। আর জাপানের প্রফেসররা খুব জেন্টাল এবং খুব পলাইট, দ্যাটস ওয়াই ওনারা যখন কোনো কিছু তোমাকে বলবে অলওয়েজ অপশন দিবে, অপশন 1, অপশন 2। তো এই সময়ে সাপোজ সে তোমার সাথে একটা মিটিং করতে চাচ্ছে, ফেস টু ফেস টাইম করতে চাচ্ছে, তোমাকে 2টা অপশন দিয়েছে, বলেছে যে আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছি, তো ইউ হ্যাভ দ্য অপশন লাইক ফার্স্ট অপশন হচ্ছে 2nd অক্টোবরে তুমি আমার সাথে মিটিং করতে পারো, অথবা 10th অফ অক্টোবরে তুমি আমার সাথে মিটিং করতে পারো। ট্রাই করবে অলওয়েজ, আমরা জানি যে আমরা অনেকেই খুব ব্যস্ত, বাট ট্রাই করবে ফার্স্ট অপশনটা চুজ করার। ফার্স্ট অপশন এটা প্রফেসর ফার্স্টে কেন দিয়েছে, বিকজ এটা তার কাছে বেশি কনভিনিয়েন্ট টাইম। প্রফেসরের কনভিনিয়েন্ট টাইমটা চুজ করাই বেটার, দ্যাটস ওয়াই অলওয়েজ যে অপশনগুলো দিবে তার মধ্যে ফার্স্ট অপশন চুজ করাটা বেটার। এবং কিছু প্রফেসর আছে তারা মিক্সড বাদেও হয়তো পার্সোনাল ফান্ডিং বা অন্য কোনো স্কলারশিপের কথা বলতে পারে, বাট আমি সাজেস্ট করব যে অন্য কোনো স্কলারশিপ প্রফেসরের সাথে এগ্রি না করার, অলওয়েজ মিক্সড, সো ডোন্ট চুজ এনি আদার স্কলারশিপস। এবং কিছু প্রফেসর হয়তো বলতে পারে যে তুমি আপাতত রিসার্চ স্টুডেন্ট হিসেবে আমার কাছে আসো, এসে কাজ শুরু করো, পরবর্তীতে আমি তোমাকে স্কলারশিপ দেবো, এই ধরনের কথাবার্তায়ও আসলে আসা উচিত না। সো দিস ইজ এ নট টু ডু, যে না আমি স্কলারশিপ নিয়ে অ্যাজ এ স্টুডেন্ট আমি তোমার কাছে যেতে চাই, বাট নট অ্যাজ এ রিসার্চ স্টুডেন্ট, লাইক এ মাস্টার্স অর পিএইচডি স্টুডেন্ট হিসেবে আমি আসতে চাই। সো দিস আর টু ডুজ অ্যান্ড নট টু ডুজ। এবং এখানে একটা গুড নিউজ হচ্ছে যে জাপানের প্রফেসররা খুবই হেল্পফুল। সো তুমি যখন আসা পর্যন্ত, একদম ল্যাব পর্যন্ত আসা এবং জাপানের তখনই একজন প্রফেসরকে টোটাল প্রসিডিউরে হেল্প করবে। সো খুব একটা চিন্তার ব্যাপার থাকে না, একবার পজিটিভ রিপ্লাই পেয়ে যাওয়া মানে আর কোনো টেনশন নেই, প্রফেসরই তোমাকে সব বলে দিবে কিভাবে করা লাগবে। তো পজিটিভ রিপ্লাই হয়ে গেছে, প্রফেসরের সাথে কথা হয়ে গেছে, নাও ইউ আর এ নেক্সট স্কলার, ফাইনাল রেজাল্ট হয়ে গেছে। এই ফাইনাল সিলেকশনের পরে কি কি করণীয়? ফার্স্ট অফ অল মিক্সড যেটা প্রিফার করে যে মিক্সড স্কলার স্টুডেন্ট, ছেলে অথবা মেয়ে যাই হোক, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটা বলে যে মিক্সড স্কলার যেন একা আসে, বাট কিছু কিছু ইউনিভার্সিটি ফ্যামিলি নিয়েও সাথে সাথে, মানে সে যা একদম শুরুতেই ফ্যামিলি নিয়ে আসতে দেয়, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রিফার করে যে টেনশনের কিছু নাই, কারণ এয়ার টিকিট, বিমানের টিকিটটা জাপান থেকেই মিক্সড থেকেই তাকে দেওয়া হবে ফ্রিতে। এবং এসেই ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ডরমেটরি আছে, একজন স্টুডেন্ট জাপানে এসে টেনশনের কিছু নেই যে আমি কোথায় থাকবো, ডরমেটরিতে ওঠা যায় এবং সেটার অ্যাপ্লিকেশন প্রসিডিউরও আছে, অ্যাপ্লিকেশন প্রসিডিউরই তোমাকে প্রফেসর দিয়ে দিবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, ইউ জাস্ট কাম অ্যান্ড ইউ হ্যাভ ইউর রেসিডেন্স ইন ডরমেটরি। বাট ডরমেটরি একটা টাইমলাইন থাকে, যেমন আমার ক্ষেত্রে টাইমলাইন ছিল 6 মাস, 6 মাস পরে ডরমেটরি ছেড়ে দিতে হয়। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হয়তো 3 থেকে 6 মাসের মধ্যেই ডরমেটরি থেকে বের করে দেয়। তো এই ডরমেটরিতে থাকতে দেয় জাস্ট বিকজ তুমি নতুন আসছো, তুমি জানো না, চিনো না কোনো কিছু, দ্যাটস ওয়াই তুমি এসে ডরমেটরিতে থাকতে পারবে। এই সময়ের মধ্যে তোমাকে তোমার পার্সোনাল একটা হাউজিং খুঁজে নিতে হবে, সেটা হতে পারে প্রাইভেট, যে আপনার 2টা অপশন আছে, প্রাইভেট হাউজিং অপশন আছে অথবা গভর্নমেন্ট হাউজিং অপশন আছে। তো ডরমেটরি টাইমের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে তুমি প্রাইভেট হাউজিং খুঁজে নিলে এরপরে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসতে পারবে। যদি ছেলেরা আসো তাদের বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবে হাউজিং খুঁজে নেওয়ার পরে।
এবং মেয়েরা তাদের হাজবেন্ডদেরকে বা ফ্যামিলিকে যদি আনতে চাই তাহলে আনতে পারবে। এবং এখানে গুড নিউজ হচ্ছে যে একজন নেক্সট স্কলার পাশাপাশি তার সাথে আসা তার স্পাউস, সেও 28 আওয়ার্স ওয়ার্ক পারমিট পায় জাপানে এবং পার্ট টাইম জব করতে পারে। Now the pathways to residency, career opportunities খুব কনভিনিয়েন্ট একটা অপরচুনিটি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল শুকাৎসু বলে এটাকে জাপানিজে, জব হান্টিং, যেটা ইউনিভার্সিটিতে থাকাকালীনই হয়ে যায়। জাপানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ব্যাচেলর, যারা থার্ড ইয়ারে আছে, তারা কিন্তু থার্ড ইয়ারেই জব পেয়ে যায়। তারা যদি মনে করে যে সে ফোর্থ ইয়ার কমপ্লিট করে জবে ঢুকে যাবে, সে মাস্টার্স করবে না, তাহলে সে ব্যাচেলর এর পরেই জবে ঢুকতে পারবে এবং সেটা তার থার্ড ইয়ারে কনফার্ম হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম মাস্টার্স স্টুডেন্ট যারা আছে, তারা মাস্টার্স ফার্স্ট ইয়ার M1 এ থাকতেই তাদের জবগুলো ইনশিওর করে ফেলতে পারে। এটাকে শুকাৎসু বলে। দ্যাট মিনস ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি জব পেয়ে যাবে এবং জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, দেন তুমি জবে জয়েন করে দিবে। 1 মাসও বেকার থাকা লাগে না অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসার পর জাপানে। বাট সামহাউ ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই শুকাৎসুটা মিস করে যায়, বিকজ কিছু ক্রাইটেরিয়া থাকে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ না জানার কারণে ম্যাক্সিমাম টাইমে শুকাৎসুটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পায় না ম্যাক্সিমাম, বাট পাই, আমি দেখেছি অনেকেই পাই যদি তুমি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারো আসার পরে। সো যদি না পাই কেউ তার ডিউরিং দ্য গ্র্যাজুয়েশন টাইম সে জব পায়নি, এখানেও চিন্তার কিছু নাই, কেননা 3 মাস করে গ্র্যাজুয়েশন পরে 6 মাস টাইম দেওয়া হয় তাকে একটা জব খুঁজে নেওয়ার আফটার দ্য ইউনিভার্সিটি। সো গ্র্যাজুয়েশনের পরেও তুমি ইউনিভার্সিটি থেকে জব খুঁজে নিতে পারবে, 6 মাস টাইম পাবে। বাট এই 6 মাসের মধ্যে জব খুঁজে নিতে হবে। যদি 6 মাসের মধ্যে কোনো জব না পাও তাহলে তোমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। আর রেসিডেন্স অপরচুনিটি, ফার্স্ট অফ অল যদি সে শুকাৎসু বা আফটার অর অ্যাট ইউনিভার্সিটি সে একটা জব পায়, যদি সেটা জেনারেল কোনো জব হয়, তাহলে সে একটা ওয়ার্ক ভিসা পাবে। দ্যাট মিনস এতদিন সে স্টুডেন্ট ছিল, এখন তার ভিসাটা কনভার্ট হয়ে ওয়ার্ক ভিসাতে কনভার্ট হয়ে যাবে। এখানে একটা গুড নিউজ হচ্ছে যে যারা হায়ার স্টাডিজে আসে, বিশেষ করে পিএইচডি অর ইন সাম কেসেস মাস্টার্স, তারা এইচএসপি বা হাইলি স্কিল্ড প্রফেশনাল হিসেবে একটা স্কিল্ড ভিসা পায়। এই ভিসাটা অনেক প্রিমিয়াম একটা ভিসা। যারা পিএইচডি অথবা স্পেসিফিক্যালি কোনো ফিল্ডে তারা স্কিল্ড, তারা এই ভিসাটা স্কোর করতে পারে। এই ভিসাটা পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সিতে হেল্প করে। যেমন যদি তুমি শুধু এই নাম্বার 1 লাইক ওয়ার্ক ভিসাতে একটা জেনারেল জব করতে থাকো, তাহলে স্ট্যান্ডার্ড ট্র্যাকে তোমাকে যেতে হবে পিআর পেতে হলে, যাতে প্রায় 10 বছর পরিমাণ সময় লেগে যেতে পারে। বাট ইফ ইউ হ্যাভ দ্য হাইলি স্কিল প্রফেশনাল লাইক এইচএসপি ভিসা, সেক্ষেত্রে তোমার পার্মানেন্ট রেসিডেন্সিটা হয়ে যাবে ফাস্ট ট্র্যাক এবং 1 থেকে 3 বছর সর্বোচ্চ এই সময়ের মধ্যেই পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবে। সো ইমামাদে খিতে কুরেতে আরিগাতো গোজাইমাস। থ্যাঙ্কস ফর লিসেনিং টিল নাও। থ্যাংক ইউ। Thank you very much for inviting me in this webinar. So now I am starting my journey. Is my screen is visible? Yes, ma'am. Thank you. So first of all, I want to show my introduce. Oh, thank you. This is Shabnur Orna Aki, currently pursuing my master's at Kyushu Institute of Technology in Japan, and my department is Human Intelligence System Engineering. I was the alumni of Daffodil International University, and I graduated from Daffodil 2024. Then I moved to Japan. So I am really grateful to my senpai who was inspired me for getting the Max scholarship, actually, as well as Rahatul senpai and Professor Dr. Fokre Hussain and Bimal sir, who were highly inspired me to getting this opportunity. So I am really grateful to this person, MD Rahatul, who helped me throughout this Max application process to final destination. So I'm really grateful to him. তো এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। মিস্টার তমাল already
এই বিষয়গুলো কভার করেছে, যে ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের যে বিষয়টা সেটা মিস্টার তমাল অলরেডি খুব সুন্দর করে বর্ণনা করেছে আমাদের মাঝে। তো আমি এখন যে বিষয়টা হাইলাইট করব সেটা হচ্ছে embassy track and life in Japan. Why choose Japan? আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা জাপানের উচ্চশিক্ষায় শিক্ষিত হব, কিন্তু জাপানে আসার আগে অবশ্যই আমাদের মনোবল ঠিক করতে হবে কেন আমি জাপান চুজ করতেছি, কেন আদার্স কান্ট্রি নয়, ইউরোপ কান্ট্রি। সো আমার বড় ভাই বা বড় আপু জাপানে যাচ্ছে এই জন্য কি আমি জাপান চুজ করতেছি, বা আমার নিজের ডিটারমাইন্ড যে আমি জাপানেই যাব, ম্যাক্স স্কলারশিপে যাব, বিকজ আমার যে রিসার্চ ফিল্ডটা এটা আমি এক্সপ্লোর করব, সাথে হচ্ছে আমার এডুকেশনটাকে আমি এগিয়ে নিয়ে যাব। সো জাপানে আসার আগে আমাদের সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে, জাপান চুজ করার পূর্ববর্তী শর্ত হচ্ছে কেন আমি জাপান আসতেছি, তার একটা গোল, একটা স্পেসিফিক গোল ফিক্সড করে দেন আমরা মুভ করব জাপানে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কেন জাপান চুজ করেছি, এইখানে জাপানে আছে হাই টেকনোলজি, সো এটা আমার রিসার্চের সাথে খুবই অ্যালাইন হয়, যার জন্য আমি জাপানকে চুজ করেছি, এবং এটা ফুললি ফান্ডেড। সো অ্যাজ এ মাস্টার স্টুডেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি, ফুললি ফান্ডেড স্কলারশিপ, সো দেয়ার হ্যাভ নো স্ট্রেস, নো নাথিং অ্যাবাউট মানি। সো যেহেতু আমার পুরো স্কলারশিপটাই আমার লিভিং কস্ট, রেন্ট ফি, দেন আমার টিউশন ফি ওয়েভড, সো এটার জন্য আমার কখনো হ্যাসেল হতে হচ্ছে না, কারণ আমি হচ্ছে স্কলারশিপ দিয়েই এটা কভার করতে পারতেছি। আর জাপানের কালচার এবং তাদের রুলস রেগুলেশন খুবই ইমপ্রেসিভ, কারণ তারা খুবই পোলাইট। সো এটা আমার আরেকটি কারণ জাপান চুজ করার। তারপর আমরা আসি ম্যাক্স স্কলারশিপের ক্যাটাগরি। মিস্টার তমাল খুব সুন্দর করে যে আমাদের বর্ণনা করেছেন, অ্যাজ এ পিএইচডি অর মাস্টার্স স্টুডেন্ট ইউ ক্যান মুভ ফ্রম ইউর কান্ট্রি টু জাপান। তো এইখানে আছে হচ্ছে কয়েকটা ক্যাটাগরি, যেমন আন্ডার গ্রাজুয়েট, ট্রেনিং অ্যান্ড রিসার্চ স্টুডেন্ট, জাপানিজ স্টাডিজ, কলেজ অফ টেকনোলজি অ্যান্ড স্পেশালাইজড ট্রেনিং। কিন্তু ম্যাক্সড স্কলারশিপের ক্ষেত্রে আমরা যেটা ফলো করে আসছি, যেমন গ্রাজুয়েট হওয়ার পরপরই আমরা যে দিকটা অনুসরণ করেছি সেটা হচ্ছে রিসার্চ স্টুডেন্ট। এই আমি রেড কালার দিয়ে যেটা হাইলাইট করেছি এখানে, রিসার্চ স্টুডেন্ট হিসেবে আমরা ম্যাক্সটের আন্ডারে মাস্টার এবং পিএইচডি দুটি করতে পারি। এটা করার ফলে যেটা হবে, আপনার একদিকে হচ্ছে এডুকেশন সার্টিফিকেট পাচ্ছেন, আর একদিকে হচ্ছে আপনি ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাচ্ছেন। তো আমরা যারা এখন ড্যাফোডিল থেকে যারা জয়েন করেছে এখানে, তাদের এখন গোলই হচ্ছে এই দুইটা, মাস্টার্স অথবা পিএইচডি। সো যারা আন্ডার গ্রাজুয়েট আছে, যদিও আপনাদের ভাই বোন থাকে, বাট তারা জাপানে আসার জন্য খুবই ইন্সপায়ার্ড, সো তারা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরই ম্যাক্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো আমরা যেহেতু আজকে রিসার্চ স্টুডেন্ট মাস্টার্স অ্যান্ড পিএইচডি নিয়ে আলোচনা করব, সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডিতে কিভাবে আসা যায় বাংলাদেশ থেকে জাপানে। সো এখানে আমি এমবাসি ট্র্যাকটা নিয়ে এখন আলোচনা করব, যেহেতু দুইটা আমাদের ট্র্যাক আছে, একটা ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের তুলনায় এমবাসি রেকমেন্ডেশনটা যদিও একটু টাফ। সো কারণ এখানে আছে পরীক্ষা, কিন্তু আমাদের যেটা ম্যাক্সটের ইউনিভার্সিটি রেকমেন্ডেশন সেখানে কোনো পরীক্ষা নেই। সো প্রথমত যদি আমরা ফলো করি যে অ্যাজ এ এমবাসি ক্যান্ডিডেট হাউ ক্যান আই অ্যাপ্লাই, প্রথমত একটা অ্যানাউন্সমেন্ট আসবে, সেটা হচ্ছে এমবাসি থেকে। সো যারা এমবাসি ট্র্যাক ফলো করতে চান তাদেরকে মাথায় রাখতে হবে ডেডলাইনটা, যে কখন এমবাসি থেকে তাদের ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্টটা দেয় যে অ্যাপ্লিকেশনের জন্য। তো এইটা নর্মালি এপ্রিলের শুরুতেই শুরু হয়ে যায় অ্যানাউন্সমেন্টটা, যে ফর অ্যাপ্লাই ইউ ক্যান অ্যাপ্লাই ফর মাস্টার্স পিএইচডি আন্ডার গ্রাজুয়েট। দেন আপনি অ্যাপ্লাই করার প্রসিডিউরের পর যেটা আসবে ডকুমেন্টেশন, আপনি এখন অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছেন যে আপনি এখন অ্যাপ্লাই করবেন অ্যাজ এ এমবাসি রেকমেন্ডেড স্টুডেন্ট। সো তারপর আপনাকে ডকুমেন্টস রেডি করতে হবে। সেক্ষেত্রে ম্যাক্স স্কলারশিপের ডকুমেন্টগুলো খুবই স্বচ্ছ হতে হয়। স্বচ্ছ বলতে আপনার যেমন অ্যাপ্লাইয়ের সময় অ্যাপ্লিকেশন ফর্ম, ট্রান্সক্রিপ্ট, দেন হচ্ছে যদি আপনি পিএইচডিতে অ্যাপ্লাই করেন মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, বিএসসি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, আর যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে শুধু বিএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট
এবং সিভি এবং আদার্স নেসেসারি ডকুমেন্টস এগুলো আপনাকে সাবমিট করতে হবে। এখন সাবমিটটা কিভাবে করবেন, যেহেতু এটা এমবাসি রেকমেন্ডেশন, এটা আপনি 3টা পদ্ধতিতে করতে পারেন। আপনি ইন পারসন, আপনি সশরীরে যে জমা দিতে পারেন, অথবা আপনি পোস্ট করে দিতে পারেন বা কুরিয়ার করে দিতে পারেন, ডকুমেন্টস গুলো জমা দিতে পারেন। সো ইনিশিয়াল 2টা ফেজ আমাদের এখানেই হয়ে গেল। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বিগ চ্যালেঞ্জ একটা, সেটা হচ্ছে রিটেন এক্সাম। সো চ্যালেঞ্জিং জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পারি না, সেক্ষেত্রে আমরা ইংরেজিটাতে প্রিফার করতে পারি বা আমরা ইংরেজিতে অ্যান্সার করতে পারি, এটা প্রিফারেবল। বাট আমরা যেহেতু যদি এমন কেউ থাকে আপনার ক্যান্ডিডেট লাইক আপনার কম্পিটিটর যে সে জাপানিজে অ্যান্সার করছে বা জাপানিজটা সে ভালো পারতেছে, সেক্ষেত্রে হয়তো বা তার স্কোর বা তার যে পজিটিভ দিকগুলো আপনার থেকে কয়েক ধাপ এগিয়ে যাবে। দেন রিটেন এক্সামের পর যেটা আসবে ইন্টারভিউ। যদি আপনি রিটেন এক্সাম ভালো হয় তাহলে তারা এটা হচ্ছে জুন থেকে জুলাইয়ের মাঝেই হয়ে যায়, অ্যান্ড জুলাইয়ের লেট উইক হচ্ছে ইন্টারভিউটা হয়। সো এটা হবে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ এম্বাসিতে হবে, সবাই ওইখানে যাবে তাদের ইন্টারভিউর জন্য, লাইক রিটেন এক্সামের মতোই। তো ইন্টারভিউটা যেরকম হয় যে কেন সে জাপান চুজ করছে, তার পুরো জিনিসগুলো হচ্ছে জাপানে পাঠানো হবে। বাংলাদেশ এম্বাসি যদি আপনি স্ক্রিনিং এ পাস করেন তাহলে আপনার হচ্ছে প্লেসমেন্ট হবে। দেন এম্বাসি থেকে আপনার ওই প্লেসমেন্টটা হচ্ছে ইমেল করে দিবে যে আপনি টপ লিস্টে আছেন বা আপনার নাম এসেছে যদি সিলেক্টেড হন। আর এক্ষেত্রে ইউনিভার্সিটিটা চুজ করবে হচ্ছে এম্বাসি। এম্বাসি হচ্ছে একটা ইউনিভার্সিটি, কতগুলো ইউনিভার্সিটির লিস্ট দেবে, সেখান থেকে আপনাকে চুজ করে প্রফেসরদের ইমেল করতে হবে। এই ক্ষেত্রে যেটা একটু সুবিধা, মানে আপনার ইউনিভার্সিটি সিলেক্টেড, কিন্তু বিগ চ্যালেঞ্জ যেটা আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে, আর পরীক্ষাটা এখন খুবই কম্পিটিটিভ একটা বিষয়। দেন আমরা এখন আসি হচ্ছে রিটেন এক্সামে এবং ইন্টারভিউতে মূলত কি কোশ্চেন গুলো করে থাকে। যেমন রিটেন এক্সামে আমি একটু আগেই বলেছি ইংলিশ টেস্ট যেটা হবে, আর সাথে হচ্ছে সাবজেক্ট টেস্ট। এখন সাবজেক্ট টেস্ট বলতে যদি আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ থাকে তাহলে আমার সাবজেক্টিভ যে কোশ্চেন গুলো হবে সেটা অবশ্যই আমার সাবজেক্ট ওয়াইজ হবে। এখন কেউ যদি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে তার কমার্স ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন হবে। দেন জাপানিজ থাকবে, এটা অপশনাল, যেহেতু আমরা বিগিনার সেক্ষেত্রে আমরা পারবো না, সো আমরা হচ্ছে ইংলিশটা হচ্ছে চুজ করব। দেন হচ্ছে প্র্যাকটিস পাস্ট পেপারস, যেমন রিটেন এক্সামের আগে এম্বাসির ওয়েবসাইটগুলোতে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো কিছু কিছু আপলোড করে দেয়। সো সেক্ষেত্রে আপনি হয়তো বা প্র্যাকটিস করে গেলে যেটা হবে একটা ধারণা পাবেন যে কি টাইপের কোশ্চেন হয়ে থাকে এম্বাসি ট্র্যাকের এক্সামগুলোতে। দেন এক্সামের পরপরই হবে ভাইবা। তো ভাইবার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলেছি, হোয়াই চুজ জাপান অ্যান্ড হোয়াট ইউর ফিল্ড, আপনি জাপান কেন পছন্দ করেছেন এবং আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কি, এটা খুবই স্পেসিফিক হতে হবে, খুবই স্পেসিফিক, কারণ এটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। কারণ আপনি একটা কান্ট্রি চুজ করেছেন কিন্তু আপনি জানেন না জাপানে এসে কি করবেন, সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো যদি কেউ এম্বাসি ট্র্যাক ফলো করেন অবশ্যই জাপান কেন আসতেছেন এবং আপনার রিসার্চ ফিল্ডটা নিয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে। অ্যান্ড ইন্টারভিউতে অবশ্যই আপনাকে হচ্ছে ফর্মালি যেতে হবে এবং খুবই শান্তভাবেই থাকতে হবে, কারণ যেহেতু আপনি জাপান আসবেন, সো জাপান ক্রাউডেড কান্ট্রি না, এটা খুবই পোলাইট। সো এগুলো ওরা অবজার্ভ করে যারা ইন্টারভিউতে থাকে। এবং আপনার সিভি সম্পর্কে খুবই স্বচ্ছ ধারণা থাকতে হবে, কারণ সিভি থেকে তারা কোশ্চেন করে, লাইক আপনি সিভিতে পাবলিকেশন অনেকগুলো অ্যাড করে রেখেছেন কিন্তু পাবলিকেশন গুলো কি নিয়ে বা এর মেথোডোলজিটা কি আপনি জানেন না, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং হতে পারে। সো সিভিতে আপনি যা অ্যাড করবেন সেই সম্পর্কে আপনার প্রপার নলেজ থাকতে হবে। অ্যান্ড ড্রেস কোড অবশ্যই ফর্মালে যেতে হবে যেহেতু ইন্টারভিউ। দেন আমি যদি
এমবাসি এবং ইউনিভার্সিটি রেকমেন্ডেশনের কম্পারিজনটা দেখি, এখানে দেখা যাচ্ছে বেস্ট ফর লাইক এমবাসি অ্যান্ড ইউনিভার্সিটি। সো এইটার ক্ষেত্রে যেটা হবে, এমবাসির জন্য নো প্রফেসর ইয়েট, আপনি জানেন না আপনার প্রফেসর কে। যেমন মিস্টার তোমাল বলছে যে ইউনিভার্সিটির রেকমেন্ডেশনে আপনি প্রফেসরের সাথে 1-to-1 মেইলিং করতেছেন, সো ইউ নো হু ইজ ইউর প্রফেসর। সো ইন দিস কেস হ্যাভ এ সুপারভাইজার, আই মিন আপনার প্রফেসর আছে, আপনি এটা স্পেসিফিক হয়ে গেল যে আপনার প্রফেসরকে আপনি আগে থেকে জানতে পারছেন, আপনার রিসার্চ ফিল্ডটা তার প্রোফাইলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কি হচ্ছে না এটা আপনি ডিসাইড করতেছেন। কিন্তু এমবাসির ক্ষেত্রে প্রফেসরটা আগে থেকেই ডিসাইড করা থাকে না, এটা ডিপেন্ড করবে টোটালি আপনার মার্কস এবং যদি আপনি সিলেক্ট হন সেই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। দেন হচ্ছে সাকসেস রেট। এমবাসি ট্র্যাকটা খুবই কম্পিটিটিভ, সো এর সাকসেস রেট খুবই কম, অনলি 10%, অ্যান্ড university recommendation is 90%. So I will prefer everyone, you can try for university recommendation, it's better than embassy track, because embassy track এ আপনার থাকবে অনেক ধরনের স্টেপ যেটা প্রণালী মেনটেন করে আপনাকে পরিচালনা করতে হবে। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হবে, এটা আপনি নিজ দায়িত্বে প্রফেসর চুজ করতেছেন, নিজ দায়িত্বে ইমেল করতেছেন, মানে এটা আপনার প্রফেসরের সাথে আগে থেকে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে, যেটা এমবাসি ট্র্যাকে এই সুযোগটা নেই। দেন হচ্ছে এমবাসি ট্র্যাকে একটা বড় পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষাতে যদি আপনি পাশ করেন তাহলে আপনি ফার্দার স্টেপে যেতে পারেন, নেক্সট স্টেপে যাবেন। কিন্তু যদি আপনি এখানে ডিসকোয়ালিফাইড হন, তার মানে এখানে ওরা আর আপনাকে ইমেল করবে না, কিচ্ছু করবে না, মানে ডেডলাইন চলে যাবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে হয়তোবা আপনি ডকুমেন্ট স্ক্রিনে ডিসকোয়ালিফাইড হয়েছেন অথবা রিটেনে আপনি ডিসকোয়ালিফাইড হয়েছেন। বাট ইউনিভার্সিটিতে যেটা হয়, এটাতে একটা এক্সাম দিলে তারপরে আপনি ওয়েট করলেন রেজাল্টের জন্য। বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয়, এটা আপনার কন্টিনিউয়াস প্রসেস, আপনার মেল চেক করতে হবে উইকলি, একটা প্রফেসর রেসপন্স না করলে আরেকটা প্রফেসরকে ইমেল করতে হবে। সো এটা হচ্ছে একটা লং প্রসেস, বাট এটাতে আপনার প্রফেসর খোঁজা এবং প্রফেসরের সাথে কমিউনিকেশন বন্ডিং সবকিছু খুবই ইজি হবে। বাট এটার ক্ষেত্রে এমবাসির ক্ষেত্রে এটা কোয়াইট চ্যালেঞ্জিং। দেন আপনি যদি পরীক্ষায় পাশ করেন, ইন্টারভিউ ঠিক হয় এবং আপনার ডকুমেন্টসগুলো জাপান এমবাসি থেকে স্ক্রিনিং করার পর যদি মনে হয় যে ঠিক আছে, হি ইজ কোয়ালিফাইড, দেন তারা ডকুমেন্টসগুলো বাংলাদেশ এমবাসিতে সেন্ড করবে। দেন বাংলাদেশ এমবাসি কম্পিটিটর যারা ছিল লাইক ক্যান্ডিডেট তাদেরকে আবার ইমেল করবে, যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে শুধু ইমেল করবে, আর যারা সিলেক্টেড হয়নি তাদেরকে হচ্ছে নো ইমেল, লাইক সাইলেন্ট ইমেল বলা হয়, যে তারা কোনো ইমেল পাবে না। আর এই ক্ষেত্রে ইউনিভার্সিটিটা আপনি চুজ করতে পারেন, লাইক আপনার পছন্দের ইউনিভার্সিটি টোকিও হতে পারে, টোকিও ইউনিভার্সিটি হতে পারে, ইউসি হতে পারে। সো আপনি চুজ করলেন, বাট এইটার ক্ষেত্রে কোনো ওয়ে নাই আপনার চুজ করা, ওরা যেগুলো চুজ করে দেবে ওর মধ্য থেকে আপনাকে চুজ করতে হবে। এখানে একটা লিঙ্ক আছে, আমি ওয়েবিনার শেষে এটা দিয়ে দিব চ্যাট বক্সে, এই লিঙ্কটাতে A to Z সবকিছু আছে, আপনার অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে জাপানে আসার আগ পর্যন্ত কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এইটাতে সব কিছুই আছে। দেন এখানে আমি তুলে ধরেছি আমার মাস্টার্সে আসার জার্নিটা। আমি মূলত মাস্টার্সে এসেছি ইউনিভার্সিটি ট্র্যাক ফলো করে। সো প্রথমে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমি প্রফেসরদের অনেক ইমেল করি, আর যেহেতু আমি ড্যাফোডিল থেকে ইউএসসি লাইক টোকিওতে একটা ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমিউনিকেশন, সো আমি ওইখানে এক্সচেঞ্জ প্রোগ্রামে ছিলাম 1 বছর, 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর আগস্ট পর্যন্ত। দেন 2025-এর সেপ্টেম্বর 29 আমি আবার চলে আসি জাপানে, কারণ আমার তখন ম্যাক্সড হয়। তো আমি যেহেতু 1 বছর জাপানে ছিলাম, তো আমার জন্য এটা ইজি ছিল, কারণ আমার চারপাশে পিএইচডি এবং মাস্টার্সের স্টুডেন্ট ছিল যারা অলরেডি ম্যাক্সড হোল্ডার। সো তারা আমাকে ইন্সপায়ার্ড করেছে এবং বলেছে যেহেতু তোমার রেজাল্ট ভালো এবং রিসার্চেও একটু দক্ষতা আছে, তো তুমি ট্রাই করলে হয়ে যাবে। তো আমি ওদের থেকে ইন্সপায়ার্ড হয়ে ট্রাই করা শুরু করি। তো প্রথমত আমার রিসার্চ ফিল্ড অনুযায়ী আমি প্রফেসর খোঁজা শুরু করি।
যেটা স্যার দেখিয়েছেন যে কিভাবে প্রফেসর খুঁজতে হয় নিজের ফিল্ড অনুযায়ী, রিসার্চ ফিল্ড অনুযায়ী। এখন আমার রিসার্চ ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কিন্তু আমি যদি যে খুঁজি হচ্ছে কম্পিউটার ভিশন, এআই, তখন একটু চ্যালেঞ্জিং হবে। সো সব যারাই হচ্ছে আপনারা ইনিশিয়ালি প্রফেসর চুজ করবেন, এই দিকটাতে নজর রাখবেন যে আপনার ফিল্ড যাতে স্পেসিফিক থাকে, এটা যাতে সরে না যায়। তাহলে যেটা হয়, যদি আপনি আপনার ফিল্ড থেকে ছিন্ন হয়ে যান, তখন যেটা হবে আপনি রিসার্চে ফোকাস করতে পারবেন না। দেখা গেল আপনি জাপানে আসছেন কিন্তু আপনার রিসার্চ জার্নিটা মানে টাইম দিয়ে আমরা প্রফেসরদের ইমেলটা করব, যদিও একটু লেট হোক, বাট এই জিনিসটাতে খুবই ফোকাস দিয়ে করব। কারণ আমার কয়েকটা অভিজ্ঞতা আছে, কয়েকটা স্টুডেন্ট এরকম করেছে, তারা শুধু হাইলি প্রোফাইল বেসড টিচার খুঁজেছে, কিন্তু তারা দেখেনি তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে প্রফেসরের রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কতটুকু অ্যালাইন হয়, কতটুকু মিল, ওটা দেখেনি। তারা হচ্ছে দেখেছে প্রফেসর কোন ইউনিভার্সিটি থেকে কত আপনারা যেটা স্পেসিফিক আপনার রিসার্চের সাথে প্রফেসরের রিসার্চ ফিল্ডটা মিল রেখে তারপরে সার্চ করবেন। দেন প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করবেন ইমেলের থ্রুতে। সো জাপানিজ প্রফেসররা মোস্ট অফ দ্য টাইম বিজি থাকে, তো সকালে ইমেল করাটাই সবচেয়ে শ্রেয়, জাপানিজ টাইম 9টার দিকে। দেন যখন আপনার এইখানটাতে হচ্ছে অনেক স্টুডেন্ট কনফিউশনে পড়ে, সেটা হচ্ছে অনলাইন মিটিং। এটা হচ্ছে যখন আপনার প্রফেসর একজন পজিটিভ রিপ্লাই দিল, তখন আপনার কেউ প্রফেসরের সাথে একটু 1-to-1 অনলাইন মিটিং, যেটার মাধ্যমে প্রফেসর জানতে পারলো আপনি আসলে কতটুকু এইটাতে খুশি হয়ে যাওয়ার কিছু নাই। সো কারণ সি ইউ সুন মানে এই না যে আপনার এইখানে এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং শেষ, আপনার হচ্ছে ম্যাক্সড হয়ে গেছে। এটা অনেক স্টুডেন্ট করে। সি ইউ সুন মানে এটা স্বাভাবিক, যে আর দেখা হচ্ছে তার মানে এখানেই শেষ, প্রফেসররা বলবে এটা। তো এরপরে আসে হচ্ছে অফিসিয়াল ইন্টারভিউ। তো প্রফেসরের 1-to-1 মিটিং এর পর অফিসিয়াল ইন্টারভিউতে যদি আপনাকে কল করে, তার মানে বুঝতে পারবেন আপনার হয়তো 80% হয়ে যাচ্ছে ম্যাক্সটের এই প্রফেসরের আন্ডারে, বা এই প্রফেসর যে ডিপার্টমেন্টে আছে, ইউনিভার্সিটিতে আছে, ওই ইউনিভার্সিটির আন্ডারে। বাট যদি আপনাকে আনঅফিসিয়াল মিটিং এর পরে অফিসিয়াল মিটিং এর জন্য না ডাকে বা কোনো মিট লিঙ্ক না শেয়ার করে, তার মানে ধরে নেবেন আপনাকে সে হচ্ছে ওরা তো ডাইরেক্ট বলবে না হয়তো বা আপনার হচ্ছে না, তো আপনি অন্য প্রফেসরকে আবার ট্রাই করবেন। তো আপনাকে এইটা মনে রাখতে হবে, একটা প্রফেসরের সাথে অনলাইন মিটিং হয়ে গেলে এর মানে এই না যে আপনার এখানে হয়ে গেছে। এর মানে হচ্ছে আপনার একটা ধাপ কমপ্লিট হয়ে গেল, নেক্সট ধাপ হচ্ছে অফিসিয়াল ইন্টারভিউ। দেন অফিসিয়াল ইন্টারভিউতে অনেকগুলো প্রফেসর থাকে, আপনাকে কোশ্চেন করবে। দেন আপনার এটা হবে মেনলি আপনার আন্ডার গ্রাজুয়েটের যে প্রজেক্ট ছিল ওইটার উপর, আর যে কোর্স রিলেটেড কাজ ছিল আপনার কি কি করছেন সেগুলোর উপর হবে এই ইন্টারভিউটা। বা মেন বেশিরভাগ ফোকাস করে হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের রিসার্চটা। যারা মাস্টার্সে আসবেন তাদের হচ্ছে ওই মেথোডোলজি, কিভাবে রিসার্চ করছে অ্যান্ড সে জাপানে এসে কি রিসার্চটা করবে, এসব নিয়েই এই অফিসিয়াল মিটিংটা হয়। অফিসিয়াল মিটিং হওয়ার পর যদি ইউনিভার্সিটি ফেব্রুয়ারি, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি রেকমেন্ডেশন নমিনেশন যেটা দিবে, সেটা হচ্ছে যদি আপনাকে বলে যে ইউ আর সিলেক্টেড ফর দ্য ম্যাক্সড, সো তার মানে হচ্ছে আপনি 99% শিওর হয়ে যান আপনার ম্যাক্সটা পাওয়ার পসিবিলিটি 99%, 1% রিমেইনিং। এই যে ম্যাক্সড অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এটা আসে হচ্ছে মূলত জুন থেকে জুলাই মাসে,
হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকে অথবা জুনের লাস্ট উইকে এই অ্যানাউন্সমেন্টটা আসে। এই 1% রিমেইনিং থাকে, যদি আপনি বড় কোনো ক্রাইম না করেন তাহলে 100% আপনার হচ্ছে হয়ে গেছে। ইউনিভার্সিটি রিকমেন্ডেশন মানে আপনার ম্যাক্সড হয়ে যাওয়া। বাট যদি আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত, লাইক মার্ডার কেস বা আদার্স বড় বড় ক্রাইম, তখন হচ্ছে ডিসকোয়ালিফাইড হওয়ার চান্স থাকে, কারণ ওই 1%টা এটার উপর ডিপেন্ড করে। আপনার ব্যাকগ্রাউন্ডগুলো তারা অ্যানালাইসিস করবে, আপনার কান্ট্রিতে কোনো আপনি বড় কোনো ক্রাইমের সাথে জড়িত আছেন কিনা সেটা তারা দেখবে। যখন এই ম্যাক্সটের ইউনিভার্সিটি নমিনেশন থেকে আপনার ম্যাক্সটের অফিসিয়াল এটাতে চলে আসবে, তার মানে আপনার এখন পুরো প্রসিডিওর কমপ্লিট। এখন হচ্ছে যেটা হবে, ওই স্টুডেন্ট সেকশন থেকে আপনাকে শুধু ইমেল করবে কোন কোন ডকুমেন্টস লাগবে, তখন শুধু আপনি ডকুমেন্টস দিবেন। তখন ওই প্রফেসরকে সিসিতে রেখে স্টুডেন্ট সেকশন আপনার কাছে চাবে হচ্ছে ট্রান্সক্রিপ্ট, মানে এভরিথিং যেটা যেটা দরকার, হেলথ টেস্ট, এগুলো চাবে, তখন সেগুলো আপনি দিবেন। এরপরে যেটা হবে, যেমন প্রি ডিপার্চার, আপনার এয়ার টিকিট বুকিং, এগুলো সব ম্যাক্স থেকে প্রোভাইড করা হবে। দেন অ্যারাইভাল, তো প্রি ডিপার্চার দেন অ্যারাইভাল এগুলো সব সেট করে দিবে হচ্ছে আপনার ইউনিভার্সিটি। বাট আপনার কাছে চাবে যে আপনি কোন দিন আসতে চান, বাট এটা অবশ্যই অক্টোবরের ফার্স্ট উইক অথবা সেপ্টেম্বরের লাস্ট উইকে আসতে হয়, কারণ ক্লাসগুলো শুরু হয় অক্টোবরের ফার্স্ট উইকে, লাইক 2 তারিখের পর থেকেই। এইটাই ছিল আমার হচ্ছে মাস্টার্সের জার্নি। আমি সব এই প্রসিডিওর গুলো ফলো করে আসছি, আর এর মধ্যে থেকে আমি সিনিয়র ভাইয়া আপুদের সাথে খুবই কানেক্টেড ছিলাম যে আমার এই ইমেলটা আসছে, আমার কিভাবে কি করণীয় এর পরবর্তী। সো তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে। তো আপনারাও ট্রাই করবেন যারা ম্যাক্সি স্কলারশিপে এসেছে তাদের সাথে একটু কানেক্ট হয়ে থাকার, যাতে আপনার কোনো একটা প্রয়োজনে তারা হচ্ছে হেল্প করতে পারে। দেন এখানে হচ্ছে পেপার ওয়ার্ক চেকলিস্ট, কি কি পেপার আপনার লাগবে, লাইক একাডেমিক সার্টিফিকেটস, এগুলো হচ্ছে থাকতে হবে। দেন ভ্যালিড পাসপোর্ট, যাদের এখনো পাসপোর্ট নাই তারা পাসপোর্ট করে ফেলেন দ্রুত, কারণ হচ্ছে পাসপোর্টটা রিকোয়ার্ড। দেন একাডেমিক সিভি অ্যান্ড থিসিস অ্যাবস্ট্রাক্ট, যদি আপনি আন্ডার গ্রাজুয়েটের থিসিস বা প্রজেক্ট করে থাকেন সেটার অ্যাবস্ট্রাক্টটা তাদের দিতে হয় যখন আপনি সিলেক্টেড হবেন ইউনিভার্সিটি থেকে। দেন রিকমেন্ডেশন লেটার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তো রিকমেন্ডেশন লেটারটা মূলত আমি ডিন স্যার থেকে নিয়েছিলাম। সো এটা মূলত ডিন স্যার থেকে নেওয়া হয়, ইউনিভার্সিটির ডিন। আর যারা আন্ডার গ্রাজুয়েটেড তারা হচ্ছে কলেজের প্রিন্সিপাল থেকে নেবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বিষয়টা, এটা একটা বিগ ফ্যাক্টর। এটা অনেক সময় প্রফেসররা জাপানিজ N4 চায়, আবার অনেক প্রফেসর IELTS চায়, আবার অনেক প্রফেসর কিছুই চায় না। অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান কাম ইফ ইউ হ্যাভ জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি, দ্যাটস ইট। বাট অনেক প্রফেসর IELTS এর স্কোর চায় 6.5 বা অ্যাবভ, আর অনেক প্রফেসর হচ্ছে জাপানিজ N4 বা N5 চায়, লাইক বেসিক জাপানিজ। দেন পাসপোর্ট ফটো, জাপানিজ যেহেতু আপনি জাপানে অ্যাপ্লাই করবেন ওদের একটা রিকোয়ারমেন্ট আছে যে সাইজের, ওই সাইজের ফটো লাগবে। হেলথ সার্টিফিকেট, দেন স্টেটমেন্ট অফ পারপাস SOP যেটাকে আমরা বলি, অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্য ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হবে। সো এই ডকুমেন্টস গুলো আপনার লাগবে। সো মেন্টালি প্রিপেয়ার থাকবেন যাতে আপনার পাসপোর্ট আছে কিনা, দেন আপনার সিভিটা একাডেমিক ভাবে খুব সুন্দর করে অ্যালাইন করা আছে কিনা, এগুলোতে আগে থেকেই লক্ষ্য রাখতে হবে যদি আপনি 1 বছরের মধ্যে জাপান আসতে চান। দেন এখানে হচ্ছে ডোন্ট গেট স্ক্যাম বাই এজেন্সি। আমি অনেক লক্ষ্য করেছি আজকাল জাপানে অনেক স্টুডেন্ট আসতেছে শুধু রিসার্চ স্টুডেন্ট হিসেবে, মানে তাদের বলতেছে ম্যাক্সড স্কলারশিপ, বাট তারা RA হিসেবে আসবে, কিন্তু তাদের কোনো হচ্ছে ডিগ্রি নাই, শুধু RA হিসেবে ল্যাবে থাকতেছে, পার্ট টাইম করতেছে, কোনো ডিগ্রি নেই, কোনো প্রোগ্রেস নাই। এন্ড অফ দ্য ডে তারা খুবই সাফারিং করতেছে, বিকজ এটা হচ্ছে এজেন্সি, অনেক এজেন্সি তারা হচ্ছে ট্র্যাপে ফেলে নর্মাল মানুষদের, কারণ তারা হচ্ছে ট্র্যাপটা ফেলে এই জন্যই তারা হয়তো বা ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল হওয়ার জন্য। সো এটা মাথায় রাখতে হবে, ম্যাক্স হচ্ছে 100% ফ্রি। সো এখানে এজেন্সি ধরার কোনো প্রয়োজন আমি মনে করি না। দেন আপনার যে প্রসেসিং এর জন্য কোনো ফি দিতে হবে না, যেহেতু আপনি প্রফেসরের সাথে 1-to-1 মিটিং করতেছেন। সো থার্ড পার্টি কোনো এজেন্সির কাছে যাওয়াটা আমি প্রিফার করব না। দেন হচ্ছে যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আমি আপনাকে রিসার্চ স্টুডেন্ট হিসেবে পাঠাবো, আপনি আমাকে এত টাকা দিবেন, দেন হচ্ছে আপনি ওই প্রফেসরের আন্ডারে কাজ করবেন, এটা যদি বলে অনেক ফাস্ট, এটা খুবই মিথ্যা কথা। কারণ জাপানে যদি আসতে হয় একটা স্টুডেন্টের মিনিমাম 1 বছরের প্রসেসিং থাকে। সো এটা খুবই যে আমি 2-3 মাসে তোমাকে পাঠিয়ে দিব এরকম বলে যে লোভের প্ররোচনায় ফেলে, এটা করা যাবে না।
দেন হচ্ছে এই সিট লিমিটেড থাকে নেক্সটের প্রতিটা ইউনিভার্সিটি অনুযায়ী। তো কেউ কোনো এজেন্সি যদি বলে আমি আপনাকে এই ইউনিভার্সিটিতে পাঠাবো, আপনি যেতে পারেন, সো ওই স্ক্যামে পড়া যাবে না। এটা অহরহ হচ্ছে, স্পেশালি যারা ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতেছে জাপানে, সেই এজেন্সিগুলো খুবই স্ক্যাম করতেছে, টাকা নিচ্ছে, পরবর্তীতে আর যোগাযোগ করতেছে না। দেন আমি এটা প্রিফার করব যে আপনারা কখনোই স্কলারশিপ ছাড়া জাপানে আসবেন না। হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন যে জাপানে স্কলারশিপ ছাড়া এসে অনেকেই সাফার করে, ইভেন অনেকেই সুইসাইড করতেছে, আবার অনেকেই হচ্ছে মারা যাচ্ছে না খেয়ে। আমরা হয়তোবা দেখতেছি রঙিন জীবনটা, যারা স্কলারশিপে আছে হয়তো তারা মোটামুটি ঠিকঠাক করতে পারতেছে, বাট যারা সেলফ ফান্ডে আসে তাদের স্ট্রাগলটা খুবই খুবই বেশি, এবং এটা আসলে মানে বলে শেষ করা যাবে না তাদের কষ্টটা। তারা 28 আওয়ার্স কাজ করতেছে, সাথে ল্যাব ওয়ার্ক, রিসার্চ, ক্লাস সব মিলিয়ে স্ট্রেসে থাকতেছে। কারণ যখন আপনি প্রাইভেট ফান্ডে জাপানে আসবেন, আপনার মাথায় একটা চাপ কাজ করবে যে আমি বাংলাদেশে এতগুলো টাকা লোন নিয়ে আসছি, ফ্যামিলিকে টাকা দিতে হবে, তখন কিন্তু আপনার স্ট্রেসে পড়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন। সো জাপানে এমনিতে একটা কান্ট্রি যেখানে একটু মানুষ একা থাকলে লোনলি ফিল করে। সো আমার মনে হয় না যে স্কলারশিপ ছাড়া আপনি বাংলাদেশ থেকে জাপান আসেন, কারণ এখানে হাইলি টিউশন ফি, আর জাপানে দিন দিন লিভিং কস্টটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যাজ এ স্টুডেন্ট, লাইক আপনি যদি খুবই সিম্পল ভাবে জীবনযাপন করেন, যদি টোকিওতে থাকেন, তাহলে দেখা যাবে একদম সিম্পল ভাবে যদি জীবনযাপন করেন 80-90 এর মধ্যেই হয়ে যাবে। কিন্তু যদি আপনি একটু লাক্সারিয়াস, একটু শপিং করবেন, একটু ঘুরতে যাবেন উইকলি বা মান্থলি 2 বার একটু রেস্টুরেন্টে খেতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই টাকা আপনার সাফিসিয়েন্ট হবে না। আর যদি আপনি প্রাইভেট ফান্ডে আসেন তাহলে তো কথাই নেই। আর হচ্ছে সবসময় একটা টাকার প্রেসারে থাকতে হবে যদি আপনি সেলফ ফান্ডে আসেন, যে আমার পরের সেমিস্টারে টাকা দিতে হবে। এই যে একটা স্ট্রেস, এই স্ট্রেসে আপনি অর্ধেক নাই হয়ে যাবেন, মানে অর্ধেক শান্তি নষ্ট হয়ে যাবে স্ট্রেসে। সেই জন্যই আমি প্রিফার করব যে হয়তোবা একটু দেরি হোক, প্রথম বছর যদি আপনাদের স্কলারশিপ ম্যাক্সড না হয়, আপনারা দ্বিতীয়বার ট্রাই করেন, ওই প্রফেসরই আপনাকে দ্বিতীয়বার নিয়ে আসবে। যে প্রফেসর আপনাকে মনে করেন বলছে যে এই বছরে নিয়ে আসবো, হয়তোবা কোনো একটা কারণে বেশি কম্পিটিশনের জন্য আপনার হলো না, বাট আপনি একটু ওয়েট করেন নেক্সট ইয়ারে এসে আপনার তো আর ইমেল করার কোনো ঝামেলা নাই, কারণ অলরেডি আপনার একটা প্রফেসর আছে। সো আমার মনে হয় আপনি 1 বছর যদি ওয়েট করে নেক্সট স্কলারশিপে আসেন, তাহলে আপনার কোনো টেনশন থাকবে না যে টাকা নিয়ে, দেন খাবারের যে টাকা, এগুলো কোনো কিছু নিয়ে টেনশন থাকবে না, লেস স্ট্রেস আপনার থাকবে, এবং আপনি আরে বাটিয়ে শিপও করতে পারবেন জাপানে, আর সাথে তো 28 আওয়ার্স কাজ করতেই পারবেন। দেন এখানে আমি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অ্যান্ড স্টাডি প্ল্যান, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি জাপানে আসবো, কিন্তু আমার রিসার্চ প্ল্যানটা যদি স্পষ্ট না হয়, আমি যদি আমার রিসার্চ প্ল্যান দিয়ে প্রফেসরকে ইমপ্রেসড করতে না পারি, তাহলে কিন্তু হবে না। তখন দেখা যাবে এই জায়গাটাতে যদি আপনি ধরা খেয়ে যান, তখন হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার চান্স বেশি। তো আপনি যদি 3rd ইয়ার বা 4th ইয়ারের হয়ে থাকেন, এখন থেকেই আপনার রিসার্চ এরিয়াটা আগে থেকে ফিক্সড করতে থাকেন যে আপনি কোন এরিয়াটাতে কাজ করবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং এর হলে আপনাদের যে সেক্টর, সেগুলোতে কোন বিষয়টাতে করবেন। কম্পিউটার সায়েন্স হলে এআই নিয়ে কাজ করবেন নাকি মেশিন লার্নিং নিয়ে, এনএলপি, অনেক ফিল্ড আছে, সো এটাকে স্পেসিফিক করতে হবে। দেন হচ্ছে যখন আপনি এটা আপনার লিখবেন, যেমন এসওপিটা, সেটার একটা প্রবলেম স্টেটমেন্ট থাকতে হবে, এবং তারপরের প্যারাতে থাকতে হবে যে শো দ্য ব্রিজ, লাইক আপনার আন্ডার গ্রাজুয়েটের যে থিসিসটা ছিল, ওইটাকে আপনি কিভাবে এই জাপানে এসে মাস্টার্সে কিভাবে ওই প্রবলেমটা সলভ করবেন, সেটার একটা কানেকশন দেখাতে হবে। লাইক আপনার আন্ডার গ্রাজুয়েটের হচ্ছে থিসিসটা এআই নিয়ে, কিন্তু আপনি এখানে এসে করতে চাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে তো আপনার পারপাসটা ফুলফিল হলো না। সো সেক্ষেত্রে আপনার প্রবলেম স্টেটমেন্ট এবং যে পাস্ট রিসার্চ এক্সপেরিয়েন্স, এটা খুবই রিলেটেড হতে হবে। তারপর জাপান কেন চুজ করছেন, এটার কিছু লাইন আপনি অ্যাড করবেন, কারণ এটা প্রফেসরকে ইমপ্রেস করার জন্য যে আমি এই কারণে জাপানে হাই টেকনোলজি এবং এডুকেশন কোয়ালিটি খুবই ভালো, এই জন্য আমি এটা চুজ করেছি। এবং আপনার ল্যাবটা চুজ করেছি কারণ আপনার ল্যাবের যে রিসার্চ, এটা আমার রিসার্চের সাথে অ্যাডজাস্ট, তো আমি হাইলি ইন্টারেস্টেড টু ইউর ল্যাব। দেন আপনার এসওপিটা স্ট্রাকচার ওয়েতে থাকতে হবে, মানে আপনার আগে মেথোডোলজি লিখলেন, পরে প্রবলেম স্টেটমেন্ট, পরে অবজেক্টিভ, এরকম হবে না। সো বি স্পেসিফিক অ্যান্ড বি স্ট্রাকচার, তাহলে এটা আপনার জন্য একটা পজিটিভ সাইন।
দেন হচ্ছে আপনি এই ডকুমেন্টসগুলো পাঠানোর আগে অবশ্যই আপনি গ্রামাটিক্যালি সবকিছু চেক করবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক হলে দেন আপনি সেন্ড করবেন। আর হারি আপ করা যাবে না যে এখনো কেন প্রফেসর রিপ্লাই দিচ্ছে না, আপনাকে ফোকাসড থাকতে হবে। আর অধৈর্য হওয়া যাবে না। ম্যাক্সের জার্নিটাই এমন, যদি আপনি আসতে চান তাহলে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য নিয়ে কন্টিনিউয়াসলি ইমেল প্রফেসরদের করতেই হবে। তারপরে যে বিষয়টা আছে লাইফ অ্যান্ড ক্যারিয়ার, তো আমরা দূর থেকে মনে হচ্ছে জাপান সুন্দর, কিন্তু বাস্তবে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটাও আমি এখানে তুলে ধরতেছি। এখানে হচ্ছে জাপানে আসার পর আপনি শাইন ক্যারিয়ারও করতে পারবেন, আবার হচ্ছে কি ভালো ক্যারিয়ার হবে না এরকমও অনেকের আছে। তো দুইটাই আছে। সেক্ষেত্রে যেমন যদি আপনি ম্যাক্সড স্কলারশিপে আসেন, আপনার ল্যাব কারিকুলামটা কেমন হবে? যেমন প্রতি মাসে আমার ক্ষেত্রে প্রতি মাসে একটা হচ্ছে সেমিনার হয়। সেমিনারটা প্রতি সপ্তাহে হয়, কিন্তু আমার যখন প্রেজেন্টেশনের টাইমটা আসে ওইটা মান্থলি একবার হয় গ্রুপ ওয়াইজ। তারপর কিন্তু আপনার প্রফেসরের সাথে 1 to 1 একটা মিটিং থাকবে উইকলি। তো আর হচ্ছে আপনার সেমিনারটা হয় উইকলি। তো উইকলি হয়তো বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন দিতে হচ্ছে না পুরো রিসার্চের উপরে, কিন্তু আপনার প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে যে আপনার উইকলি কতটুকু প্রোগ্রেস হলো। দেন হচ্ছে প্রফেসর আপনাকে ফিডব্যাক দিবে, যদি আপনি লাকি হন, আপনাকে যদি প্রফেসর একটা সুন্দর প্রজেক্ট দেন, আপনি যদি করতে পারেন তাহলে প্রফেসর হচ্ছে ফিডব্যাক দিবে। আর প্রফেসরকে ইমপ্রেসড করতে হবে আপনার কাজের দ্বারা। আপনি বাংলাদেশি ফুড রান্না করলেন বা অন্য কিছু রান্না করে নিয়ে প্রফেসরকে ইমপ্রেসড করবেন এরকম না। প্রফেসর, জাপানিজ প্রফেসর সব সময় হচ্ছে যেটাতে ইমপ্রেসড হয় শুধু কাজে, তারা কাজ ছাড়া কিছুই বোঝে না। আর ল্যাবে একটা টাইম থাকে, ওই টাইম অনুযায়ী অবশ্যই আপনাকে যেতে হবে। যেমন আমার ল্যাবে এখন কোর টাইম যেটা করছে 1টা থেকে 4টা পর্যন্ত, এই টাইমটাতে মাস্ট ল্যাবে থাকতে হবে। যদি আপনার এই টাইমটাতে আপনি পার্ট টাইম করেন, তার মানে আপনার একটা কিন্তু নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এই টাইমগুলো মেনটেন করতে হবে। আপনার ল্যাব টাইম, ল্যাবের সেমিনার, প্রফেসরের সাথে উইকলি মিটিং, দেন আপনার ল্যাবমেট যারা আছে তাদের সাথে ভালো একটা বন্ডিং, এবং সর্বোপরি আপনাকে ট্রাস্ট রাখতে হবে যে আপনি এই ল্যাব থেকে ভালো কিছু করবেন। প্রফেসরের উপরে এবং ল্যাবমেটদের উপরে ভরসা রাখতে হবে, অ্যান্ড গুড একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে। তারপরে যেটা আসে, আমি পার্ট টাইমের কথা বলবো এখন, কারণ জাপানে অনেক স্টুডেন্ট আসে যারা এসে প্রথমে পার্ট টাইম খোঁজে। তো এটা খোঁজা ভালো, কিন্তু আমরা যাতে ভুলে না যাই, আমাদের ম্যাক্সে যারা আসবো তাদের একটা মাস্টার্সের জন্য মিনিমাম রেজাল্ট হচ্ছে মেনটেন করতে হয়। যদি আপনার রেজাল্টটা মেনটেন না হয় তাহলে কিন্তু আপনার ম্যাক্স বাতিল হয়ে যাবে। তো আমরা যেটা করব, রেজাল্ট মেনটেন করে আমরা পার্ট টাইম জব করব। তো হচ্ছে এখানে উইকলি 28 ঘন্টা কাজ করা যায়। এই পারমিটটা হচ্ছে আপনি যদি টোকিও হয়ে আসেন তাহলে টোকিও থেকেই হচ্ছে ওয়ার্ক পারমিটটা দিয়ে দিবে রেসিডেন্স কার্ড সহ। আর যদি আপনি অন্য প্রিফেকচারে হন তখন হচ্ছে দেখা যাবে নিয়ার বাই যদি কোনো ইমিগ্রেশন অফিস থাকে সেইখানে যে আপনার ওয়ার্ক পারমিটটা নিয়ে আসতে হবে। আর হচ্ছে এইখানে আপনার যদি অনেক বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, লাইক আপনার মাস্টার্স করে ফেলছেন কিন্তু আপনি কোনো কোম্পানিতে জব পাননি, সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল আপনি ওয়ার্কিং ভিসাতে কনভার্ট করতে পারবেন আপনার ভিসাটাকে। কিন্তু আমি এটাকে যৌক্তিক মনে করি না। ওয়ার্কিং, আপনি একজন স্কলার হয়ে এখন লেবার ভিসাতে চলে গেলেন, এটা আমি ছোট করে বলতেছি না, কারণ আপনার স্ট্রাগল করে আসলেন, এখন আপনি টাকার বেশি লোভ হয়ে গেলেও দেখে আপনার ভিসাটা চেঞ্জ করে ফেললেন যেহেতু আপনি জব পাচ্ছেন না। এরকমটা যাতে না হয় আমরা ট্রাই করব, যাতে আমাদের গোল যেটা কাঙ্ক্ষিত গোল ওটাতে ফোকাসড থেকে যাতে একটা কোম্পানিতে জব করতে পারি, বা একটা ইনস্টিটিউশনে, ইউনিভার্সিটি বলি বা স্কুল বলি, কলেজ বলি, ওগুলোতে যাতে জব করতে পারি। আর এইটা মাথায় রাখতে হবে যাতে আমি পার্ট টাইম জব বেশি করতে চাই, আমি যাতে ক্লাস মিস না দিয়ে দিই। ক্লাস যদি মিস দেন, জাপানে 3টা ক্লাসের বেশি যদি মিস দেন, আপনি অটোমেটিক ওই কোর্সে ফেল। সো এই ক্লাসে এটা করা যাবে না। যারা এক্সচেঞ্জ প্রোগ্রামে আসে তারা হয়তো বা কাজ করতে পারে, এটা সমস্যা হয় না তাদের জন্য, কিন্তু আপনি তো ম্যাক্স স্কলার, তাদের এটা সমস্যা হয়। তারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা 3 দিনের বেশি যদি অ্যাবসেন্ট হয় তখন ওই কোর্সটাতে আপনি অটোমেটিক ফেল। দেন হচ্ছে জব অপরচুনিটি। এই জবটা 2টা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে যেমন আমার ল্যাবমেট যারা আছে তারা অলরেডি জব পেয়ে গেছে, যারা সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার, বাট ওদের জব হয়ে গেছে ফার্স্ট ইয়ারের লাস্ট সেমিস্টারের দিকেই হয়ে গেছে। এটা হচ্ছে আপনার এই সুকাৎসু হায়ারিং সিস্টেম বলে, যেটা হচ্ছে ইউনিভার্সিটির ক্যারিয়ার সেকশন থেকে অনেক ইমেল করবে যে তোমরা এখানে আসো, এই ইন্টার্নশিপ অপরচুনিটি নাও, ইন্টারভিউ দাও।
এগুলো হয়। তো ওই জাপানিজ স্টুডেন্ট গুলো ওরা হচ্ছে 1 বছর আগে থেকে ট্রাই করে, দেখা যায় 6 মাসের ভিতরেই ওদের জবটা কনফার্ম হয়ে যায়। আর ঠিক গ্রাজুয়েশন 1 বছর আগেই আর কি তারা জবটা পেয়ে যায়। লাইক সে মাস্টার্সের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার, বাট তার জবটা হয়ে গেছে মাস্টার্সের সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে। লাইক থার্ড সেমিস্টারের শুরুতেই তারা জব পেয়ে যায় বা সেকেন্ড সেমিস্টারের লাস্টের দিকে জব পেয়ে যায়। এটা ওদের দেশের সিস্টেম। কিন্তু যেটা হচ্ছে জাপানিজদের পাশাপাশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও এই জবটা পেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে N2 N3 অথবা N1 লেভেলের। যদি আপনি N3 থাকে কিন্তু আপনি খুবই ফ্লুয়েন্সি জাপানিজ কনভারসেশন করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা পেতে পারেন। কিন্তু এখন যে জাপানের অবস্থা, সেক্ষেত্রে তারা হচ্ছে N2 ছাড়া মানে কোম্পানিতে জব খুবই কম দিচ্ছে, হয়তোবা N3 N2। দেন হচ্ছে আরেকটা আছে জব হান্টিং। আপনার হয়তোবা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বাট আপনার কোনো জব হয়নি, সেক্ষেত্রে মিস্টার তমাল যেটা বলেছে, আপনি 3 মাস করে 6 মাসের একটা হচ্ছে স্টেটমেন্ট নিতে পারেন, যে একটু ডিউরেশন নিতে পারেন, আপনি ট্রাই করবেন জবের জন্য। এটা খুবই চ্যালেঞ্জিং, অনেকেই পায় অনেকেই পায় না। সো যদি আপনি মাস্টার্সে বা পিএইচডিতে আসেন, পিএইচডিতে আসলে 3 বছর, মাস্টার্সে আসলে 2 বছর। সো এই টাইমটাতে যদি আপনি এই শুকাৎসু হায়ারিং সিস্টেমে একটু ফোকাস করেন, তাহলে হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। তার সাথে অবশ্যই জাপানিজ প্রফিসিয়েন্সিটা থাকতে হবে। যদি আপনার জাপানে আসার খুবই ইচ্ছা থাকে, সো এখন থেকে জাপানিজ ভাষা শুরু করে দেন। যদি জাপানে আবার পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ হতে চান, অবশ্যই আপনার N2 N1 N3 লেভেলের ভাষা জানতে হবে। দেন এখানে আমি যে জিনিসটা আলোচনা করেছি সেটা হচ্ছে পাথওয়ে অফ সিটিজেনশিপ। কয়েকটা ক্যাটাগরিতে সিটিজেনশিপ পাওয়া যায়। তো এখানে হচ্ছে যদি আপনি সিটিজেনশিপ পেতে চান, যেটা হচ্ছে পার্মানেন্ট সিটিজেনশিপ বা ন্যাশনালিটি যেটাকে বলে, ন্যাশনালিটি যদি নিতে চান আপনি জাপানিজ, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে 10 ইয়ার্স এর রেসিডেন্স, মানে আপনি 10 বছর জাপানে থাকতে হবে। তারপরে আপনার বয়সটা অবশ্যই 18 বয়সের ঊর্ধ্বে হতে হবে এবং আপনার কমিউনিকেশন, আপনার যে বিহেভিয়ার, এগুলো সব পজিটিভ থাকতে হবে। এবং জাপানে যদি আপনি বসবাস করতে চান, সিটিজেনশিপটা নিতে চান, ন্যাশনালিটি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা স্টেবল ইনকাম থাকতে হবে। লাইক আপনার স্টেবল ইনকাম যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওরা সিটিজেনশিপটা প্রোভাইড করে না। আপনি এখন পার্ট টাইম জব করতেছেন, সাথে সাথে আপনি হচ্ছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন, সেটা কিন্তু ওরা অবশ্যই অ্যাকসেপ্ট করবে না। আপনার তখনই সেটা অ্যাকসেপ্ট করবে যখন আপনার একটা স্টেবল ইনকাম থাকবে। লাইক আপনি একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছেন বা হচ্ছে ভালো একটা পজিশনে আছেন, তখন হচ্ছে তারা এটা অ্যাকসেপ্ট করবে। আর জাপানিজ লেভেল অবশ্যই N3 থেকে N1 এর মধ্যে হতে হবে। আর এইটাকে আমি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি ভার্সেস সিটিজেনশিপ একটা বিষয় আছে। পার্মানেন্ট রেসিডেন্সিপ আর সিটিজেনশিপের ভিতরে যে মূল পার্থক্যটা, সেটা হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পিআর যেটা বলে, এটাতে আপনি লং টাইম জাপানে স্টে করতে পারবেন। জাপানিজ পাসপোর্ট পাবেন না বা ন্যাশনালিটি পাবেন না। এটা আপনার ন্যাশনালিটি থাকবে বাংলাদেশী, কিন্তু আপনি লং টাইম জাপানে থাকতে পারবেন যতদিন ইচ্ছে। আর সিটিজেনশিপটা যেটা হচ্ছে, আপনি জাপানিজ ন্যাশনালিটিটা পাবেন, আপনার বাংলাদেশি তখন ন্যাশনালিটিটা বাতিল হয়ে যাবে, তখন আপনি ওয়ান কাইন্ড অফ ফরেনার জাপানিজ হয়ে যাবেন। লাইক 1 সপ্তাহ আগে আমার এক বড় ভাবি, ওনারা হচ্ছে বলেছে যে দিন দিন জাপান খুবই স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, কারণ ফরেনাররা অনেক রুলস মানতেছে না। সেক্ষেত্রে জাপানে একটু স্ট্রিক্ট হয়ে যাচ্ছে গভর্নমেন্ট। কিন্তু আপনি যদি রুলস ব্রেক না করেন, সবকিছু ঠিকঠাক থাকে, আমার মনে হয় না আপনার সমস্যা হবে। আর এই তো এই পর্যন্তই ছিল আমার বক্তব্য। আর এখানে আমি আমার লিঙ্কডইন প্রোফাইল আর ইমেলটা শেয়ার করেছি। যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসাবাদ থাকে, সো আমাকে লিঙ্কডইনে হচ্ছে নক করতে পারেন। সো তারপর এই তো শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মি। এন্ড এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের করতে পারেন। আমি এবং মিস্টার তমাল আমরা অ্যান্সার করব। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম আপু, আপনি একটা লিংক দিবেন বলছিলেন। ও থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমাইন্ডিং মি। আমি এখনই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে।
তাসমিমা আক্তার সে কোশ্চেন করতে চাচ্ছে। জি, আপনি আপনার কোশ্চেন করতে পারেন, আপনার প্রশ্ন। Thank you, Aki-san and Abdul-san. Actually, I am already in Japan with just scholarship as like Shabnur Naki. So my next plan is to apply for next. তো আমি আসলে আব্দুল খানের কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেটা হলো প্রফেসরদের ইমেল বিষয়ে। তো এখানে আমাদের অনেক সিনিয়র ভাই বোনেরা আছে যারা অলরেডি নেক্সট ডাবল বার নেক্সট পেয়ে গেছে, অলরেডি পিএইচডি মাস্টার্স থেকে পিএইচডি তে কনভার্ট হয়েছে এখন আবার। তো জিএসপি যে স্কলারশিপ আছে এগুলাও ওনারা অ্যাচিভ করছে। তো ওই ভাইয়া আপু ল্যাবে অ্যাসাইন হয়েছি। তো ল্যাবের ফিল্ড ছিল মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বাট আফটার enroll the lab, তো আমি যেটা ওখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর থেকে বায়োসিয়ান অ্যালগোরিদম নিয়ে কাজ হয় বেশি। তো আই নিড টু ল্যাব অর ফর নিউ প্রফেসর ফর নেক্সট। তো তারা যেটা বললো যে তুমি যেহেতু অলরেডি ইন জাপান, তো তুমি যেটা করবা সেটা হলো ইমেলটা করতে হবে। যে তুমি তো বাংলাদেশ থেকে ইমেল করতেছো না, কারণ নেক্সট যে সেশনটা হবে সেই সময়টাতে আমি জাপানে অলরেডি প্রেজেন্ট। আমি আমি হয়তো বাংলাদেশে চলে যাওয়ার আগ মুহূর্তে হয়তো নেক্সটের একটা প্রিলিমিনারি যে রেজাল্ট আছে ওটা পেয়ে যাব। তো তারা বললো যে তুমি এইভাবে ইমেল করবা যাতে তুমি তাদের ল্যাব ভিজিট করতে পারো, তাদের সাথে তুমি ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারো। এটা গুড ইমপ্রেশন, কারণ যখন হলো সামনে থেকে কোনো প্রফেসর তোমার সাথে কথা বলে, কমিউনিকেশন করে, সেটা হলো গুড ইমপ্রেশনটা তোমার মধ্যে যদি কোনো পজিটিভ পটেনশিয়াল তারা দেখে থাকে, তাহলে তাদের মধ্যে তোমাকে নেওয়ার একটা আলাদা নতুন করে একটা জাগবে। কিন্তু তুমি তো এখন আর বাংলাদেশ থেকে না যে তুমি ডাইরেক্ট মেল করতেছো যে তাকে নেক্সট। এই ক্ষেত্রে আমার একটু কনফিউশন যে আসলে মেলটা আসলে কিভাবে করা উচিত, অ্যাকচুয়ালি কি তাদের ল্যাব ভিজিট করাটা উচিত নাকি ডাইরেক্ট জাস্ট বাংলাদেশ থেকে যেভাবে আমরা মেল করি। your question, but আপনি অলরেডি হচ্ছে যে আপনার সিনিয়রদের কাছ থেকে একটা অপিনিয়ন নিয়েছেন যে সরাসরি ল্যাব ভিজিটের এটা খুব একটা পছন্দ করবে না। ডিরেক্ট অ্যাপ্রোচ জাপানিজরা পছন্দ করে না। জাপানিজরা খুব বাধ্য না হলে আপনার সাথে কথা বলবে না, সেটা আপনি অলরেডি জানেন, জাপানে আছেন যেহেতু। সো ডিরেক্টলি আপনি তাকে মেইল করছেন যে আপনি তারপর ল্যাব ভিজিট করতে চান, দিস ইজ নট এ গুড অ্যাপ্রোচ আই থিঙ্ক। সো অ্যাট ফার্স্ট আপনাকে মেইল করতে হবে যে আপনি তার সাথে নেক্সট স্কলার হিসেবে রিসার্চ কন্টিনিউ করতে চান বা যেতে চান, এবং আপনি যেহেতু অলরেডি জাপানে আছেন এবং আপনার এই অপরচুনিটিটা আছে যে আপনি চাইলে সে যদি অপরচুনিটি দেয় তাহলে আপনি তার ল্যাবে যে ভিজিট করতে পারবেন, দিস ইজ গুড। বাট অ্যাট ফার্স্ট তাকে আপনি মেইল করেন যে আপনি স্কলারশিপ অপরচুনিটি খুঁজছেন এবং রিসার্চ করতে চান, বাট ল্যাব ভিজিট করতে চান এটা মেনশন করা দরকার নেই, বাট মেনশন করেন যে আপনি অলরেডি জাপানে আছেন এবং একটা প্রফেসরের ল্যাবে আছেন। দিস ইজ ইম্পর্টেন্ট, কেননা আপনি যখন একটা অলরেডি ল্যাবে থাকেন তখন সেই ল্যাব সুইচ করার ক্ষেত্রে অবশ্যই আপনি যে ল্যাবে আছেন সেই প্রফেসরের রেকমেন্ডেশন লেটার এবং সেই প্রফেসরের পারমিশন থাকা লাগবে। যদি না থাকে তাহলে আপনি সুইচ করতে পারবেন না। আর অ্যাকচুয়ালি আমি যে ল্যাবে আছি সেটা যে ইউনিভার্সিটি, আমি হলো অন্য ইউনিভার্সিটি প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করতে চাচ্ছি। কোনো সমস্যা নেই, করতে পারবেন। ল্যাব ভিজিট বলতে তারাও এই কথাটাই যে প্রথমে হলো তাদেরকে বলো যে স্কলারশিপে আসলে আসতে চাও, তারপর মানে এরকম ভাবে মেলটা করবা যাতে হলো সে নিজে থেকে মানে অ্যাপ্রোচটা বুঝতে পারে, বা নিজে থেকেই হলো যে সরাসরি একটা মিটিং যাতে তোমার সাথে করতে পারে, এরকম একটাই থাকলে হয় কি সামনাসামনি তোমাকে অনসাইট দেখা আর অফসাইট দেখার মধ্যে একটু তফাৎ থাকে। তো অনসাইট দেখলে একটা মানুষের পটেনশিয়ালিটিটা বোঝা যায়। তো আমি এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন। অ্যান্ড আপনি যেটা বলেছিলেন যে 200 প্রফেসর কি ইমেল, তো এই ক্ষেত্রে বিভিন্ন জনের আসলে বিভিন্ন মানে ডাইভার্ট ওপিনিয়ন থাকে। কেউ বলে যে না তুমি অত্যাধিক প্রফেসরদেরকে মেল করো না, এটা গুড অ্যাপ্রোচ না। কেউ বলতেছে যে তুমি মেল করতে থাকো, দেখো রেসপন্স কয়জন দিতে থাকে, দেন যদি কেউ পজিটিভ রেসপন্স দিয়ে ফেলে দেন ওখানে স্টপ করে দাও। তো এই ক্ষেত্রে আর একটু যদি ক্ল্যারিটিটা দিতে। আমি 200 বলেছি, দ্যাট মিন্স গ্রসলি আপনাকে একটা টার্গেট দিচ্ছি, মানে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে তাদের জন্য একটা টার্গেট দিচ্ছি যে তোমাকে অ্যাটলিস্ট 200 ইমেল করা লাগবে। এটা এর সাথে সাথে এটাও সত্য যে আপনি অলরেডি 200 মেইল
প্রসিডিউর শুরু করেছেন। সাপোজ ফার্স্ট উইকে আপনি প্রায় হয়তো 50টা বা 60টা মেইল করে ফেলছেন, সেকেন্ড উইকে আপনি আরো 100টা মেইল করে ফেলছেন। তো অলরেডি এই 100টা মেইলের মধ্যে যদি আপনি 2, 3টা 4টা পজিটিভ রিপ্লাই পেয়ে যান, তাহলে তো আপনার আর মেইল করতে থাকার দরকার নেই। আপনার 200 যেমন আমি 200 টার্গেট নিয়েছিলাম, আমার এক্সেল ফাইলটার মধ্যে 200 এখন পর্যন্ত সিরিয়াল করা আছে, বাট আফটার 89 or 84 মেইল তারপরে আমি পজিটিভ রিপ্লাই পেয়ে গেছি বেশ কয়েকটা। সো আই স্টপ देयर। থ্যাংক ইউ ফর ইউর টাইম। হ্যান্ড রেজ করছে শাফিন ইসলাম দীপ, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ শাফিন ইসলাম দীপ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল সায়েন্স, ব্যাচ 262। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, জাপানে পড়তে চাইলে আমার কোন কোন স্কিল ডেভেলপ করতে হবে? Skill development. Akhi, please take this question. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন। তো স্কিল ডেভেলপের ক্ষেত্রে আপনি যদি ম্যাক্স স্কলারশিপে আসতে চান, অবশ্যই আপনাকে হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড এই ফিল্ডটাতে অবশ্যই হাইলি স্কিলড হতে হবে, নট হাইলি স্কিলড। আপনি চাইলে হচ্ছে এই দিকটাতে আপনার যাতে একটা ভালো এক্সপিরিয়েন্স থাকে, সাথে আপনার সিজিপিএটা যাতে খুবই মেনটেন থাকে। আপনার সিজিপিএটা যত বেশি ভালো হবে, আপনার র্যাঙ্কিং যদি আপনার ইউনিভার্সিটিতে ফোকাস করেন, আপনার হচ্ছে ওইখানে যদি অনেক কম্পিটিশন থাকে, তাদের ভিতরে যদি আপনার সিজিপিএটা বেশি হাই থাকে, তাহলে আপনি ওদের থেকে এক ধাপ এগিয়ে। তারপর যদি আপনার পাবলিকেশন থাকে, যদি আপনার আন্ডার গ্রাজুয়েটের হন, মাস্টার্সে যাওয়ার আগে যদি আপনার পাবলিকেশন না থাকে, অ্যাটলিস্ট যদি কনফারেন্স থাকে, জার্নাল না হতে পারে বাট কনফারেন্স আছে, আপনার এইরকম যদি পাবলিকেশনের একটু এক্সপিরিয়েন্স আপনি গেইন করতে থাকেন, তাহলে এইটা আপনার খুবই কাজে দিবে। আর সাথে হচ্ছে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, বিভিন্ন ক্লাবিং, দেন হচ্ছে ক্লাবের সাথে রিসার্চ ওরিয়েন্টেড, তারপর প্রজেক্ট, বিভিন্ন ইন্টার্নশিপ হয়। আপনি যে ফিল্ডটাতে আসতে চাচ্ছেন জাপান, ওই ফিল্ডের বাংলাদেশে অনেক দেখেন হচ্ছে ইন্টার্নশিপ অফার হতে পারে। তো আপনি ওই অপরচুনিটি গুলো গ্র্যাব করেন, দেন আপনার স্কিলটা এভাবে আস্তে আস্তে বাড়াতে থাকেন। মেইনলি সিজিপিএটা একটু মেনটেন করবেন, দেন পাবলিকেশনে ফোকাস করবেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনি এখানে এসে অবশ্যই অনেকের পার্ট টাইম জব বা হচ্ছে আদার্স জবের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে জাপানিজ ভাষা শেখার বিকল্প নাই। সো আপনি জাপানিজ ভাষাটা অবশ্যই শিখবেন যদি আপনি হাইলি ইন্টারেস্টেড টু কাম টু জাপান। সো আপনাকে ওই ভাষার প্রতি খুবই একটা ইন্টারেস্ট নিয়ে শিখতে হবে, যদিও নতুন ভাষা, বাট আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনি পারবেন। সো ভাষা যদি আপনি জানেন, এখানে এসে আপনার যদি সিজিপিএ, কিন্তু তখন ওরা দেখবে না। মনে করেন আপনার মাস্টার্স হয়ে গেল, তখন সিজিপিএটা থেকে আপনার ভাষাগত যে যোগ্যতাটা ওইটা ওরা দেখবে। হয়তো সিজিপিএ আপনার একটু কম, কিন্তু আপনার পাবলিকেশন অনেক আছে আর ভাষাটা আপনি জানেন, সেক্ষেত্রে ওদের মানে জব হওয়ার পসিবিলিটিটা বেশি। আমার মনে করেন হাই সিজিপিএ, কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ জানি না, জাপানিজ N5, বাট আপনার সিজিপিএ আমার থেকে কম, কিন্তু আপনি ভাষা N2, সো অবশ্যই জবটা আপনার হবে। সো ভাষার কোনো বিকল্প নেই। এই স্কিলগুলো যদি আপনি অ্যাচিভ করতে পারেন, আমার মনে হয় খুব ভালো। আর অবশ্যই প্রফেসর সার্চের ক্ষেত্রে আপনাকে যেটা বলেছি, আপনার রিসার্চ ফিল্ডটা স্পেসিফিক রেখে প্রফেসর সার্চ করবেন। এই দিকগুলো লক্ষ্য রাখলেই আই থিঙ্ক হবে। জি, থ্যাংক ইউ। আর আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা তাদের না স্কিল? তুমি টোটালটাই কভার করেছো, দ্যাটস অল। মেহনাজ হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বলতে চাচ্ছি যে আমাদের ভার্সিটি থেকে যে মেইলটা আমাদেরকে দেওয়া হয়, আমরা কি ওইটা দিয়ে প্রফেসরদের মেইল করব? বেটার হয়, ইটস বেটার আইডিয়া, যে তোমার অলরেডি একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে এবং এডুকেশন ইমেল অ্যাড্রেস আছে, সো এটা ইউজ করা বেটার। আর স্যার আমার যদি কোনো মানে পাবলিকেশন না থাকে, মানে শুধু রিসার্চ নলেজ থাকে, ওইভাবে আমি টিচারদের কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? প্রবলেম নাই, কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা মাস্টার্সে আসে বাংলাদেশ থেকে, তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে না। এটা খুবই স্বাভাবিক, এবং এটা আমি জাপানেও দেখেছি। জাপানে যারা ব্যাচেলর কমপ্লিট করছে বা মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, তাদেরও পাবলিকেশন নাই। এটা খুবই স্বাভাবিক। বাট সেক্ষেত্রে তুমি করে বলছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি যে প্রফেসরকে টার্গেট করছো,
সেই প্রফেসরের অ্যাটলিস্ট একটা রিসার্চ ওয়ার্ক করে ফেলতে হবে, একদম লেটেস্ট রিসার্চ ওয়ার্ক যেটা সে রিসেন্টলি পাবলিশ করেছে, সেটা পড়ে ফেলে সেটাকে রিলেট করতে হবে নিজের রিসার্চের সাথে, বা এভাবে মেইলটা লিখতে হবে যে আমি এই কাজটা দেখেছি, পড়েছি এবং এই রিলেটেড কাজ আমি তোমার ল্যাবে যেয়ে করতে চাই, কন্ট্রিবিউট করতে চাই। দ্যাটস ইট। তোমার রিসার্চ থাকা লাগবে না, প্রবলেম নেই। আমি যদি একটু স্যারের সাথে অ্যাড করি, Please. মানে আপনার মনে করেন কোনো পাবলিকেশন নাই, রিসার্চ পাবলিকেশন নাই, কনফারেন্সও নাই, জার্নালও নাই, এই ক্ষেত্রে স্যার যেটা বলেছে ওই প্রফেসরের যে প্রোফাইল অনুযায়ী একটা রিসেন্ট পেপার পড়া, আর সাথে অবশ্যই রিসেন্ট পেপারটা যাতে আপনার থিসিস, আন্ডার গ্রাজুয়েটের যে থিসিসটা থাকবে ওইটা রিলেটেড হয়। লাইক আপনার থিসিস এক ফিল্ডে কিন্তু আপনি প্রফেসর খুঁজতেছেন আরেক ফিল্ডে, বাট ওনার রিসেন্ট পেপার পড়েই আপনি ইন্টারেস্টেড, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই রিসার্চের ব্রিজ ওটা কিন্তু ক্রিয়েট হবে না, তখন ওইখানে একটা প্রবলেমে পড়তে পারেন যে আপনার আন্ডার গ্রাজুয়েটের যে ফোকাস রিসার্চ ওইটা যাতে প্রফেসরের প্রোফাইলের সাথে অ্যাডজাস্ট হয়, এই দিকটাতে মাথায় রাখতে হবে যদি আপনার কোনো পেপার না থাকে। আমি একটু অ্যাড করতে চাই রাখি যে এটা অনেক সময় এমন হয় যে ব্যাচেলর যারা করতেছে তাদের রিসার্চটা হয়তো তারা বুঝে ওঠার আগেই কোনো একটা ফিল্ডে করে ফেলেছে, বাট সে এখন নতুন একটা ফিল্ডে সুইচ করতে চাচ্ছে। যদি সে ডিটারমাইন্ড হয় যে হ্যাঁ সমস্যা নাই, আন্ডার গ্রাজুয়েশন যাই হোক, আমি পোস্ট গ্রাজুয়েশনে যে সুইচ করবো এবং আমি কোপ আপ করতে পারবো নতুন রিসার্চের সাথে, তো সেক্ষেত্রে পার্সু করা যেতে পারে, প্রবলেম হবে না। তাহলে এই ক্ষেত্রে এই যে একটা অপশন ওপেন হয়ে গেল, এই অপশনটা তাহলে আপনারা ফলো করতে পারেন। নাইস। জি স্যার। স্যার আপু তো হচ্ছে আপুর সাথে কানেক্ট হওয়ার ওয়ে বললো, আপনার সাথে কিভাবে কানেক্ট হতে পারি আমরা? ওকে, আমি আমার লিঙ্কডইনটা তাহলে মেসেজ বক্সে শেয়ার করে দিব এবং আমার পিপিটিটাও আমি হাসানকে শেয়ার করে দিব, পিপিটির মধ্যে লিঙ্ক থাকবে। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নুসরাত আলম শ্রুতি, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ম্যাম, আমার নাম হচ্ছে নুসরাত আলম শ্রুতি, আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, 232 ব্যাচ। আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে যে স্কিলস, আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে, আমার টেকনোলজি বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড না, আর্টস ব্যাকগ্রাউন্ডে আমার, সো ওই ক্ষেত্রে আমার কোন কোন স্কিলসটা থাকা দরকার? আখি, সেক্ষেত্রে আপনার যে নলেজটা থাকা দরকার সেটা আমি একটু শর্টে বলি। যেমন আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আপনি যদি একটু টেকনোলজির দিকে যান সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হবে, কিন্তু আপনাকে যে সাবজেক্টগুলো বা প্রফেসর খুঁজতে হবে, ইংলিশ রিলেটেড অনেক সাবজেক্ট আছে, আপনি ওই সাবজেক্টগুলো স্পেসিফিক নিতে পারেন, লাইক লিটারেচার বা, কিন্তু জাপানে ইংলিশ সাবজেক্ট রিলেটেড একটু কম্পারেটিভলি, লাইক যেহেতু এটা টেকনোলজি বেসড কান্ট্রি, সো এখানে দেখা যায় বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে অপরচুনিটি, ইংলিশ ফিল্ডের অপরচুনিটি কম্পারেটিভলি খুবই কম। আর বেসিক্যালি এটা যেহেতু ইংলিশ কেন আর একটু কম, সেটা হচ্ছে যেহেতু জাপানিজ ভাষাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেই জন্য ইংলিশ ফিল্ডের জন্য একটু চ্যালেঞ্জিং। বাট আমি আশাবাদী আপনি যদি ট্রাই করেন তাহলে হয়তো এটা কোপ আপ করতে পারবেন। আর সেক্ষেত্রে যদি আপনি এমনটা করতে পারেন, যেহেতু আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের কিন্তু আপনার কিছু প্রোগ্রামিং বেসিক নলেজ আছে, সেটাকে অ্যাপ্লাই করে হয়তো বা আপনি অন্য কোনো সেক্টরগুলোতে একটু। আখি, আমি একটু অ্যাড করি তাহলে। আখি যেটা বলেছে সেটা ঠিক, অবশ্যই জাপানে আসলে আমি এটা বলেছি আমার প্রেজেন্টেশনের মধ্যে, জাপানিজরা খুব প্রাউড জাতি, এত বেশি প্রাউড যে ওরা আসলে নিজেদের যা আছে তার বাইরে ওরা যেতে চায় না। ওরা যে ট্র্যাডিশন, যে কালচার মেনটেন করে তার বাইরে ওরা কিছু চায় না, নাথিং। ওরা নতুন কোনো কিছু এক্সপ্লোর করতে চায় না। হ্যাঁ ঠিক আছে, ওরা টেকনোলজির দিক থেকে খুব এগিয়ে আছে, বাট সবগুলো টেকনোলজি ইন জাপানিজ। আমার ল্যাবে যতগুলো অ্যাপারেটাস আছে প্রত্যেকটা অ্যাপারেটাসের উপরে কাঞ্জি দিয়ে লেখা আছে। সো আমি একটা করতে পারি না, আমাকে অলওয়েজ গুগল ইউজ। মেবি আপনার যে কোশ্চেন করেছে তার হচ্ছে যে ইংলিশ লিটারেচার তার ব্যাকগ্রাউন্ড, বাট আখি কিছুটা ডিসপায়ার করলেও আমি আসলে ইন্সপায়ার করবো যে হ্যাঁ ঠিক আছে, ইউ শুড পারসু ইন জাপান, বিকজ রিসেন্টলি আমি যেটা বলবো যে রিসেন্টলি জাপান ট্রাই করতেছে ইংলিশটা শেখার। যেমন আমি আমার ইউনিভার্সিটি থেকে প্রতি মাসেই কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাই, প্রতি মাসে, যদিও আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট না, বাট আই স্পিক ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ। দ্যাটস ওয়াই আমাকে ইউনিভার্সিটি থেকে মেইল করা হয় যে একটা ইংলিশ সেমিনার আছে বা পেমেন্ট করা হবে, তুমি এখানে আসো। এবং ওরা গাড়ি পাঠায়, ওদের গাড়িতে করে আমরা যাই এবং একটা ইংলিশ লেকচার ডেলিভার করি, স্টুডেন্টদের সাথে কথা বলি, কমিউনিকেট করি এবং চলে আসি। সো আমি যেটা দেখেছি এই প্রত্যেকটা স্কুলের মধ্যে ফরেন টিচার আছে, ফরেন টিচার, ম্যাক্সিমাম টিচার এসেছে ইউকে থেকে।
ম্যাক্সিমাম ওয়েলস অর ইউকে অর ইউনাইটেড স্টেট, আমি এই যাব যতগুলো মানে এই প্রকার প্রোগ্রামে গেছি। দ্যাট মিনস জাপান ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং টিচারদেরকে হায়ার করছে। সো ইউ হ্যাভ এ অপরচুনিটি ইন জাপান, যে তুমি এখানে আসলে তোমার হায়ার স্টাডিজ কমপ্লিট করলে এবং অ্যাজ এ টিচার অর অ্যাজ এ ইংলিশ কনসালটেন্ট তুমি কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারো। সো ইয়েস, ইউ ডু হ্যাভ অপরচুনিটিস ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সুইচ। টু বি অনেস্ট, আমার টার্গেট এটাই ছিল যে আমি ইংলিশ রিলেটেড কিছু করব, ল্যাঙ্গুয়েজ শেখানো বা ফরেন টিচার হিসেবে আমার টার্গেট এটা মূলত। আমি হচ্ছে হিরোকো সেন্সের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। জাপানিজ কোর্স যখন ফার্স্ট ওপেন হয়েছিল সেটা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি। তো আমি হচ্ছে বেসিক 1 and 2 দুটি কমপ্লিট করেছি, কিন্তু কিছু গ্যাপের কারণে আমার স্পোকেনটা একটু খারাপ হয়ে গিয়েছে, আমি প্র্যাকটিসে কমতিতে। তো মূলত হচ্ছে আমি সেন্সের সাথে এটা নিয়ে ডিসকাশন করেছিলাম যে যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের, ইংলিশ আমার ব্যাকগ্রাউন্ড, টিচিংটাই পড়লে কেমন হয় এটাই আর কি। আর আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে ট্যাক্সেস নিয়ে, যেমন মানে হিরোকো সেন্সেকে নিয়ে আমাদের ব্যাচ আমরা মিলিটারি মিউজিয়াম ঘুরেছিলাম, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি, দেন পুরান ঢাকা এসব প্লেসে ঘুরেছিলাম ম্যামকে নিয়ে। তো ওখানে আমি জিনিস নোটিস করলাম যে ফরেনারদের আলাদা ট্যাক্স দিতে হয় বা ওনাদের টাকার যে পেমেন্ট এটা একটু বেশি আমাদের তুলনায়। তো আমি যদি জাপানে যাই, তো আমি ফরেনার, ওদের জন্য তো আমি ফরেনার, সো ওদিকে আমার অ্যামাউন্টগুলো কেমন টাইপের হতে পারে, আর ট্যাক্সের যে ব্যাপারগুলো ওগুলো কেমন হতে পারে নর্মাল? As a student, you don't have to pay any taxes. লাইক তুমি যতদিন পর্যন্ত স্টুডেন্ট হিসেবে এখানে পড়াশোনা করতেছো, তখন জাপান গভর্নমেন্ট কোনো, বিশেষ করে স্কলারশিপ স্টুডেন্ট যারা আসে তাদের কাছ থেকে কোনো এক্সট্রা ট্যাক্স জাপান গভর্নমেন্ট নিবে না। বাট হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স যতদিন পর্যন্ত একজন স্টুডেন্ট পড়াশোনা করতেছে এবং তার ভিসাটা স্টুডেন্ট ভিসা, ততদিন পর্যন্ত ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য ট্যাক্সেস। বাট আফটার ইউ সুইচ ফ্রম স্টুডেন্টশিপ টু এ জব সেক্টর, দেন ইউ হ্যাভ টু এনরোল সাম ট্যাক্সেস অপরচুনিটিস, যেটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। বাট আমার মনে হয় না যে ফরেনারদের জন্য এক্সট্রা কোনো রুলস আছে এখানে। ইন জেনারেল জাপানিজদের জন্য যেটা রুলস, ফরেনার ট্যাক্স বলে কোনো অপশন আসলে নাই, যে ফরেনার ট্যাক্স এটা নাই। ওরা ফরেনারদেরকে পছন্দ করে, সিটিজেন যে ট্যাক্সটা দিবে তোমাকে সেই ট্যাক্সই দিবে। is foreigner tax. হয় ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, এটা কি আমাদের ইউনিভার্সিটি বেস যদি ধরেন করতে চাই এটার জন্য কি দেখাতে হবে? কারণ প্যারেন্টস মানে আমার ফ্যামিলি একটু মানে দেন মানে একা একা দিতে চাচ্ছে না, সবার কি বাধাটা পড়ে যে ব্যাংক একা ব্যালেন্স দেখাতে হবে। তো সেটা হচ্ছে এমবাসি ট্র্যাকে, শ্রুতি অ্যান্সারটা হচ্ছে যে এমবাসি ট্র্যাকে আসলে ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে, বা প্রাইভেট ফান্ডেড আসলে ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে। বাট কেউ কোনো স্টুডেন্ট যদি স্কলারশিপে আসে, তার বিশেষ করে মিক্সড স্কলারশিপকে আমার 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 প্রিভিয়াস প্রফেসর ইন বাংলাদেশ বায়োফিজিক্স রিসার্চ ল্যাবরেটরির আমার স্যার বলতেন মিক্সড স্কলারশিপকে বলা হয় জামাই আদর। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। সো আসা যাওয়ার টিকিট থেকে শুরু করে এভরিথিং ইজ ফ্রি, ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে না নেক্সট স্কলারশিপে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে শান্তনা। শান্তনা, It's actually. Assalamualaikum. It's okay. Assalamualaikum. It's Shantana. So, স্যার আমার কিছু কোয়েরিজ ছিল, কিছু কনফিউশন, হয়তো বা এই জিনিসগুলো মানে আপনারা শুরুতেই শেষ করে ফেলেছেন, আমি আসলে একটু লেটে জয়েন করেছি, তো একটু জাস্ট কনফিউশনগুলো একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি। তো আখি ম্যাম এবং অদূত স্যার দুজনের কাছে আমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে মানে আমি অ্যাকচুয়ালি ম্যাক্স স্কলারশিপে সাইবার সিকিউরিটি ডোমেনে হচ্ছে যে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। তো কারণ আমার হচ্ছে ক্যারিয়ারে টোটালি সাইবার সিকিউরিটির উপরে। আমি ড্যাফোডিল থেকে হচ্ছে যে 2023-এ সিসি ডিপার্টমেন্ট থেকে পাস করে বের হয়ে গেছি। সো এরপর থেকে হচ্ছে যে আমি সাইবার সিকিউরিটির উপরেই জব করতেছি, বর্তমানেও জব করতেছি
সাইবার সিকিউরিটিতে। এখন আমার টোটালি ক্যারিয়ারটাই হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে। ইভেনচুয়ালি আমার একটা মানে একটা পেপারও আছে সাইবার সিকিউরিটি নিয়ে, টেলর ফ্রান্সিসে একটা বুক এটা চ্যাপ্টার পাবলিশ হয়েছে এখানে। তো আমার যে কোয়েরিটা সেটা হচ্ছে যে আমি সাইবার সিকিউরিটি রিলেটেড যেসব প্রফেসরদেরকে খুঁজতেছি ল্যাব আই এম সরি, আমি একটু ইন্টারেক্ট করছি। মিস্টার তাইরান উর রহমান, প্লিজ ক্লিয়ারিফাই করেন যে আমাদের ইয়ারটা এক্সপায়ার হলে কি করা হবে। তাইরান, আমাকে একটু শোনা যাচ্ছে? হাসান, শুনতে পাচ্ছ? বা ইজদিত হাসান, আমাদের সেশন যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কি করা হবে? জি স্যার, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। স্যার আমাদের সেশন স্যার এক্সপায়ার হলে এখন ইন কেস আমি প্ল্যান করেছি যে একটা 30 মিনিটস এর একটা এক্সট্রা সেশন অ্যাড করে দিব আর কি, মানে এক্সট্রা লিংক দিতে হবে, এছাড়া তার কোনো ওয়ে দেখছি না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় এই সেশনটা এক্সপায়ার হওয়ার আগে এখানে লিংকটা দিয়ে রাখলে সবাই পেয়ে যাচ্ছে এখানকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, শান্ত নাহা, প্লিজ কন্টিনিউ। জি জি। আচ্ছা, যেটা আমার কোয়েরি ছিল সেটা হচ্ছে যে স্যার আপনি বলেছিলেন একটু আগে যে অ্যাট লিস্ট 200 প্রফেসরকে মেল মানে টার্গেট রাখা উচিত প্রফেসরকে মেল করার জন্য ফলে। তো আমি যেটা মানে আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি মানে সাইবার সিকিউরিটি ল্যাব নিয়ে খুঁজতে খুঁজতে হচ্ছে যে মানে 10 জন প্রফেসরের মতো হয়তো ম্যানেজ করতে পারছি, বাট বাকি যেগুলো হচ্ছে যে মানে আমার ডোমেনের খুব কম প্রফেসর আমি আসলে পাচ্ছি আর কি, মানে সেরকম কোনো প্রফেসর পাচ্ছি না। আর এটা একটা কোশ্চেন। আর একটা এক্ষেত্রে কি করতে পারি, আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে লাইক মানে একটা ল্যাবের মধ্যে প্রফেসর থাকে, অ্যাসোসিয়েট প্রফেসর থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে। তা এখন আমার কি সবাইকে মেল করা উচিত নাকি জাস্ট প্রফেসরকে, মানে পার ল্যাবের একটা প্রফেসরকে মেল করা উচিত? সেটা একটা মানে এই দুইটা কোশ্চেন জাস্ট আগে একটু শুনে নিলে তারপর কোশ্চেনটা আমি বলতাম আর কি। ওকে, এই কোশ্চেনটার আমি পার্টলি অ্যান্সার করছি, পার্টলি অ্যান্সার আখি করবে। আমি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে কনফিউশনটা এটা দূর করে দিচ্ছি। অবশ্যই প্রফেসরকে মেল করতে হবে, আর কাউকে মেল করার দরকার নেই। আমরা যখন জাপানে আসবো, রিসার্চার খুঁজবো স্কলারশিপের জন্য, আমরা টার্গেট করবো শুধু প্রফেসরকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসরকে টার্গেট করবো না। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আখি প্লিজ অ্যাড্রেস দিস ওয়ান, যে সে তার ডোমেইনের প্রফেসর খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে সে কি করবে? মানে আমি জাস্ট হচ্ছে যে মানে 10-12 জনের মতো পেয়েছি, মানে জাস্ট প্রফেসর ওনারা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেক আছে এক পার ল্যাবে। বাট দেখা যাচ্ছে যে অনেক ইউনিভার্সিটির হচ্ছে যে কোনো সাইবার সিকিউরিটি ল্যাবই নাই। অনেক সময় দেখা যাচ্ছে মানে আমি কয়েকটা ইউনিভার্সিটি দেখেছি যে সাইবার সিকিউরিটি স্পেসিফিক কোনো ল্যাব নাই। আবার আরেকটা কোশ্চেন আমি একটু অ্যাড করে দিই এখানে, লাইক একটা ইউনিভার্সিটিতে আমি একজন প্রফেসর পেয়েছি যেখানে ওই ইউনিভার্সিটির ওদের পেজে প্রফেসরের প্রোফাইল পেজে হচ্ছে যে লেখা ছিল লাইক উনি সাইবার সিকিউরিটি ডিফেন্সিভ সেক্টর নিয়ে অনেক কাজ টাজ করে। বাট আমি যখন ওনার রিসার্চ গুলো গো থ্রু করলাম দেখলাম যে উনি ডিফেন্সিভ সেক্টর থেকে মানে উনি নেটওয়ার্ক সেক্টর নিয়ে বেশি কাজ করতেছে। তো এখানে একটা মিসম্যাচ আমি পাইছি যে অ্যাকচুয়ালি ওনার ইউনিভার্সিটি প্রোফাইলে হচ্ছে যে একরকম লাগে বাট ওনার রিসার্চ অ্যাকচুয়ালি একটু আলাদা আর কি, একটু ডিফারেন্ট আর কি। সো এই জিনিসটা আমি একটু বেশি কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে যে কি করবো আসলে। এই জন্য আমি প্রফেসরদেরকে অ্যাকচুয়ালি লিস্ট করে রাখছি বাট মেল করতে পারতেছি না আর কি। সো এই একটু যদি হেল্প পাইতাম এদিক দিয়ে কি করতে পারি। ঠিক আছে শান্ত, কোশ্চেন করার জন্য। তো আমি এইখানে যেটা বলবো যে ডেপথ, সো এটা একটু মানে যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো ভেরি কমন, বাট আপনার যে ডোমেনটা এটা একটু আনকমন। বাট এই ফিল্ডেও প্রফেসর আছে। তো আপনি কয়টা, আমি একটু কোশ্চেন করতে চাই যে আপনি কয়টা ইউনিভার্সিটি লিস্ট করেছিলেন, মানে কয়টা ইউনিভার্সিটি লিস্ট করেছিলেন? আমি 8টা ইউনিভার্সিটির মতো লিস্ট করেছি। ইউনিভার্সিটির লিস্টটা আর একটু বাড়াতে হবে যদি আপনি হচ্ছে আরো বেশি প্রফেসর খুঁজে পেতে চান। আর আপনি হচ্ছে প্রফেসর যেগুলোকে পেয়েছেন এর ভিতরে যদি আপনার হয়ে যায়, মনে করেন 8টা ইউনিভার্সিটির ভিতরে কয়টা প্রফেসর, ধরেন 10টা প্রফেসর আপনার প্রোফাইলের সাথে রিসার্চ ফিল্ডের সাথে ম্যাচ হয়, আপনি এটা হচ্ছে একটা ওয়াইজ ডিসিশন। বিকজ আপনি যদি এই 10 জনকে হচ্ছে এখনো হচ্ছে ইমেল না করেন, আপনি যদি ওয়েট করতে থাকেন যে আমি সেই অক্টোবরে ইমেল
করব, তখন কিন্তু এটা খুবই একটা শর্ট টাইম হয়ে যাবে। তখন জি, কিন্তু আপনার মানে স্ট্রেসে পড়ে যাবে, প্রোফাইল খোঁজা এটা খুবই একটা প্যাথেটিক বিষয় হয়ে যাবে। সো আমি এখনই হচ্ছে আপনাকে যেটা রিকমেন্ড করতে চাই যে আপনি যদি আপনার সাইবার সিকিউরিটি নিয়ে আরো বেশি প্রফেসর খুঁজে পেতে চান, ইউনিভার্সিটির লিস্টটা বাড়াতে হবে। আর আরেকটা কাজ করবেন, দেখবেন যে যে প্রফেসরকে আপনি পেয়ে গেছেন লাইক সাইবার সিকিউরিটি রিলেটেড, ওই প্রফেসরের গুগল স্কলার যে অ্যাকাউন্ট, ওইটাতে গেলে দেখবেন ওনার কো অথর অনেকগুলো থাকে। সো আপনি কিন্তু ওই কো অথর যদি চেক করেন, তখনও কিন্তু দেখবেন অনেক জাপানিজ কো অথর আছে ওনার সেম রিলেটেড সেম ফিল্ডে। সেই থেকেও কিন্তু আপনি কিছু হলেও প্রফেসরের ইমেল বা ওই প্রফেসরের আবার যদি একটু প্রোফাইলটা ঘাটেন, তখন সাইবার সিকিউরিটি আর যেহেতু অলরেডি 8টা, অ্যাটলিস্ট আপনি 20 থেকে 25টা ইউনিভার্সিটি টার্গেট করেন। যদি 25টা, আমি এটা কম বললাম, 25টা ইউনিভার্সিটির 2টা করেও যদি প্রফেসর হয় 50টা, এই 50টা প্রফেসরকে আপনি আগে রিচ করেন। আই থিঙ্ক 50-এর ভিতরেই যেহেতু সাইবার সিকিউরিটি, আপনি রেসপন্স পেয়ে যাবেন। যদি 10 জনের ভিতরে রেসপন্স পেয়ে যান পজিটিভ, 2 জন যদি একদম হাইলি আপনাকে মানে ইন্টারেস্টেড থাকে আপনার সাথে কাজ করা, তাহলে তো আপনার টাইম